হ্যালো এভরিওয়ান। আমরা অনেকদিন পর একসাথে না, রাফি। হ্যাঁ, আমরা তো অনেকদিন পরে একসাথে হলাম। সোহাগ, স্বাধীনতা তো দেশে আসলো, কিন্তু তোমার ইন্টারনেটের স্বাধীনতা কবে আসবে? আমাদের মানে দর্শকদের বলে রাখি, আমরা 2 ঘন্টা ধরে চেষ্টা করছি রেকর্ড করার, কিন্তু পর্যাপ্ত ইন্টারনেট এবং নানা অসুবিধার কারণে আমরা আসলে জিনিসগুলো করতে পারছিলাম না। না, আমি আশাবাদী আমাদের নতুন ওই আসছে আইসিটি উপদেষ্টা নাহিদ। ও, তো আশাবাদী যে আমাদের ইন্টারনেটের সমস্যা দ্রুত ঠিক হয়ে যাবে সারা দেশব্যাপী। আচ্ছা, আমি আসলে কয়েকটা জিনিস বলি। আজকে আমরা আসলে মানে এত কথা জমে আছে, আসলে কোথা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব, এইটা আমি আসলে বুঝতে পারছি না। তো তোমাদের সম্মতি নিয়ে নিই, যে আসলে হচ্ছে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। আমাদের শেষ লাইনটা কি, আমরা 5 আগস্ট পর্যন্ত কথা বলবো, নাকি আমরা? করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো প্রথমেই আমি আসলে জানতে চাচ্ছি, আসলে মানে এক্সপেরিয়েন্স নিয়ে। আসলে এই একটা মাস, আজকে আমরা রেকর্ড করছি 13 আগস্ট, এবং আমাদের সকলের এই জার্নিটা শুরু হয়েছিল 14 জুলাই, মানে স্পেসিফিক্যালি বললে ঠিক আমরা 1 মাস পেলাম হাতে। ঠিক আছে, এই 30টা দিন, এই 30টা দিন হয়তো আমাদের জীবনটাকে সারা জীবনের জন্য পরিবর্তন করে দিয়েছে, বা আমাদের এক্সপিরিয়েন্স অন্যরকম করে দিয়েছে আর কি। তো সেই এক্সপিরিয়েন্স নিয়ে আমি শুরু করতে চাই। আসলে মানবের এক্সপিরিয়েন্স কেমন ছিল, সোহাগের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমি আমার এক্সপিরিয়েন্সটা বলবো। মানে আমাদের মধ্যে তো একমাত্র আবিদ ভাই ছিলেন হচ্ছে ঢাকায়। মানে ঢাকায় বলতে ঢাকায়, সাভার ইত্যাদি এলাকায়। আমরা তো কেউ ঢাকায় ছিলাম না। হুম। এবং আমি যেই দেশে থাকি সে দেশে সবচেয়ে বড় মজা হচ্ছে যে আয়ারল্যান্ডে কোনো এমবেসি নাই। আমাদেরকে বলা হয় ইউকে এমবেসির সাথে যোগাযোগ করতে, কিন্তু ইউকে তে আবার আমরা যাইতে পারি না। সো আমাদের পক্ষে আসলে এমবেসি ঘেরাও করার কোনো অপশন ছিল না। তো সেই জায়গা থেকে আমি আসলে মানে অন রেকর্ড আবিদ ভাইয়ের মুখে শুনতে চাই যে হাউ ওয়াজ ইট। কারণ আমরা 5 দিন 6 দিন, আমি যেমন ধরে নিছি যে আমার বাপ মা মনে হয় নাই, বা আমার বোন মনে হয় নাই, বা হয়তো আবিদ ভাই নিজেই মরে গেছে। মানে এট ওয়ান পয়েন্ট দ্যাটস হোয়াট আই বিলিভ। কারণ প্রতিদিন কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে, 1,000 2,000 না 1 লাখ 2 লাখ, এটা বোঝারও কোনো উপায় ছিল না। তো আবিদ ভাই আপনি যদি একটু বলতেন যে হাউ ওয়াজ ইট, ধরেন সাভার সায়েন্স ল্যাব। আমি তো শুনছি আপনার কাছে যে আপনি 2টা ক্রুশিয়াল স্পটেই ছিলেন এই 5-6 দিন ধরে। আমি হচ্ছে ঘটনাচক্রে 15 তারিখ রাতে আসছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো আসার পরই আর কি আমি 11টায় নামছি, 12টার দিকেই, ঠিক 12টার দিকে হচ্ছে ছাত্রলীগ বিশাল একটা অ্যাটাক করে। এই 200-300 পোলাপান এই হেলমেট এবং রামদা রডসহ আসতেছে। মানে এই জিনিসটা জাহাঙ্গীরনগরে খুবই রেয়ার আর কি। এটা হচ্ছে লাস্ট কবে দেখছি এরকম মনে পড়ে না আর কি। হলের ভায়োলেন্সও তো এরকম মানে এত অ্যাগ্রেসিভ আর এত প্রিপেয়ার্ডভাবে অ্যাটাক করে নাই। তো ওই দিনে সারা রাত মোটামুটি ওইখানেই কাটছে, ভোর 5টা পর্যন্ত পুলিশ ভার্সেস সাধারণ ছাত্রছাত্রী। শেষ পর্যন্ত তো মানে সাধারণ ছাত্ররা আসলে প্রথম মুক্ত অঞ্চল যদি আমি বলি, জাহাঙ্গীরনগর প্রথম মুক্ত হয়েছে ওই 16 তারিখ রাতেই আর কি, ভোরের মানে মধ্যে। এরপর আর কোনো ভায়োলেন্স হয় নাই জাহাঙ্গীরনগরের ভিতর, তাই তো? না, জাহাঙ্গীরনগরের ভিতরে এত ভায়োলেন্স আসলে আমি দেখি নাই। আমি তো অনেক অনেক বছর ধরেই জাহাঙ্গীরনগরে আসা যাওয়া আছে পড়াশোনা শেষ হওয়ার পরেও। তো ছাত্রলীগকে মোটামুটি শেষ পর্যন্ত এই ভালো মতো পেদানি দিয়ে আসলে ছাত্ররা বের করে দেয়, বাহ। ছাত্রছাত্রীরা একযোগে হল থেকে এসে। এরপর থেকে আসলে ওইদিকে পরিস্থিতি অত ইয়া হয় নাই। জাহাঙ্গীরনগর একবার ইয়া হওয়ার পরে তো আমি কিন্তু এরপর, সাভারে হ্যাঁ, এরপর দিন আমি ছিলাম এইটা আবার। হলো, তুমি সরি, হ্যাঁ, ইন্টারাপ্ট করার জন্য সরি। এটা তুমি বলছো 16 তারিখের ঘটনা, 15 তারিখ রাইট? রাতের ঘটনা, হ্যাঁ। 15 তারিখ রাতের ঘটনা, এবং 16 তারিখের মধ্যে পুরো এলাকায় কোনো ছাত্রলীগের নামগন্ধ নাই। না, এবং ছাত্রলীগে 16 তারিখ ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগ মুক্ত। মুক্ত, হ্যাঁ। হুম। হ্যাঁ, তো এর পর দিন ছিলাম আমি সায়েন্স ল্যাব। এবং সেটা হলো 17 তারিখ, তাই তো? হ্যাঁ, 16 তারিখ এই দিনের ষোলো বেলা। তারিখ 16 তারিখ ছিল তুমি সায়েন্স ল্যাব। হ্যাঁ, মানে আমার এখানে একটা মানে ব্যাপার আমি মানে শেয়ার করি। এটা এখন খুবই ইন্টারেস্টিং, কিন্তু
যখন হচ্ছে আমি কথা বলছিলাম, মানে ওই যে তুমি যখন সায়েন্স ল্যাবে ছিলা তখন মনে হয় আমি তোমাকে একটা ভিডিও কল দিই, যে হচ্ছে সোহাগ, মানে তুমি কোথায়, মানে মানে তোমার কি অবস্থা, কারণ আমি জানি যে আমাদের বন্ধু বান্ধব, মানে মোটামুটি বন্ধু বান্ধব জুনিয়ররা সবাই রাস্তায় আছে, এবং আমি মানব হচ্ছে বিদেশের মাটিতে বসে আছে, আমরা কথা বলতেছি কে কোথায় যাচ্ছে, কে সায়েন্স ল্যাব, কে টিএসসি তে, কে মানে কে হলে কিভাবে সংগঠিত হচ্ছে, এগুলো বিভিন্ন জিনিস নিয়ে আলাপ হচ্ছিল আমাদের। তো এর মাঝে আমি সায়েন্স ল্যাবে ফোন দিলাম, সোহাগ ফোন ধরলো, সোহাগ বললো যে আমি কথা তোমার কোনো কিছু বুঝতে পারছি না, আমি তোমাকে পরে কল দিব। ওইটা ছিল আমার সোহাগের সাথে শেষ কল। এরপরে 17 জুলাই। 17 জুলাই, এটা এটা ছিল আমার হচ্ছে সোহাগের সাথে আমার শেষ কল। এবং এরপরে আমি হচ্ছে এই গণহত্যা চলার পরে যখন ইন্টারনেট ফেরত আসলো তখন আমি হচ্ছে সোহাগকে আমি আবার ফোন দিয়ে সোহাগকে মেসেজ দিল, আমি সোহাগকে মেসেজ পাঠিয়ে রাখলাম, সোহাগ তুমি কি ঠিক আছো? সোহাগ তখন মেসেজ দিল যে হ্যাঁ আমি ঠিক আছি, তোমাকে আমি ফোন দিচ্ছি। তো এই কয়েকদিন আমি এবং মানব কথা বলছিলাম, এই কয়েকদিন আমরা ধরে নিছি যে সোহাগ হয়তোবা আমাদের মাঝে নাই, কারণ সায়েন্স ল্যাবে গোলাগুলি চলছিল, এবং সায়েন্স ল্যাবে অলরেডি হচ্ছে আমাদেরই এক ছোট ভাই, যে এখন হচ্ছে সবাই চিনে, শহীদ প্রিয় ফটোগ্রাফার ছিলেন উনি। তো আহ, প্রিয় অলরেডি আমরা কিন্তু খবর পাই 17 তারিখে, 18 তারিখে, সরি 17 তারিখে কোনো গোলাগুলি চলে নাই, 18 তারিখে খবর পাই যে হচ্ছে আহ, নাই, মানে হচ্ছে প্রিয় আর বেঁচে নাই। তো এর মাঝে আমার সোহাগের সাথে কথা হয়নি, আরো অনেকজন বন্ধু বান্ধবের সাথে কথা হয়নি, আমরা ধরে নিয়েছি হয়তো বা আমরা জীবনেও বন্ধুদের সাথে আর কথা বলতে পারবো না। তো তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সায়েন্স ল্যাবে, বলো। সায়েন্স ল্যাবে আমি একটা কাজে গিয়েছিলাম, কিন্তু কাজে গেলেও তো দেখলাম যে হচ্ছে মানে ফুল ফ্লেজ প্রোটেস্টারদের সাথে ছাত্রলীগ এবং পুলিশ। আর সবচেয়ে আমি মানে অবাক লাগছে যে এই যে নিউ মার্কেট আর হচ্ছে এই আশেপাশের নূরজাহান মার্কেটের হকার এবং দোকানদাররাও ওদের পক্ষ নিল। মুরব্বীরা হচ্ছে এক সাইডে, মুরব্বী দোকানদাররা, হকাররা, পুলিশ এবং ঢাকা কলেজের ছাত্রলীগের ছেলেপেলে, আর হচ্ছে এই এখানকার যা কলেজ ছিল, স্কুল কলেজ, সব এক সাইডে। তো মোটামুটি সারাদিনে আমি ওইখানেই ছিলাম। আর তো তুমি যখন কল দিছো আমি তো কথা তো বোঝার উপায় নাই, আমি তোমাকে ভিডিও কল দিয়ে দেখাইছিলাম আর কি যে কি চলতেছে। তবে একটা জিনিস, মানে আমরা তো যেহেতু এই ছাত্র রাজনীতি করছি একটা সময়, পুরাপুরি তো ছাত্র রাজনীতির সাথে অ্যাক্টিভ ছিলাম। তারপর সুন্দরবন মুভমেন্ট, এইরকম বড় মুভমেন্ট, তো আমরা আসলে পুলিশের সাথেও হয়েছে, আমাদের কনফ্রন্টেশন হয়েছে, কিন্তু কখনোই মনে হয় নাই যে ঠিক আছে টিয়ার শেল মারলো, রাবার বুলেট মারলো। এবারেরটা আলাদা, যে মানে লাইভ বুলেট মারা শুরু করলো পুলিশ। এটা খুবই শকিং ছিল, এবং ওই তখন তো বুঝি নাই, পরে মনে হচ্ছে যে মানে ওইখানে যারা ছিল যে কেউই তো মরতে পারতো, রাস্তায় যারা ছিল। 15ই জুলাই থেকে 6ই আগস্ট পর্যন্তই কিলিং হয়েছে আমরা যদি দেখি। তো এরপরে আমি আবার সাভারেই ছিলাম বাকিটা সময়। সাভারের পরিস্থিতি ছিল আসলে খুবই বাজে। সাভারে হচ্ছে রেডিও কলোনি নামে একটা জায়গা আছে, তো সিএমবি থেকে হচ্ছে এনাম মেডিকেলের যে থানা স্ট্যান্ড, ওই পুরাটাই রণক্ষেত্র ছিল। আর সাভারের এই পুলিশ খুবই মারমুখী ছিল। আমরা তো মানে জাহাঙ্গীরনগর থেকে যাওয়ার চেষ্টা খুব বেশি করি, মানে কেউই করে নাই। তো ভিতর দিয়ে যখনই কেউ গেছে তারা টের পাইছে। আর কয়েকটা কেস তো মানে আমি জানি, এই যেটা আমরা পরে যে অফিসিয়াল ডেথ কাউন্ট নিয়ে করব, যে রাস্তায় গুলি খাইছে কিন্তু ও মারা গেছে হচ্ছে, দেখা গেছে সাভারের একটা লোকাল ছেলে, ও বাস স্ট্যান্ডে গুলি খাইছে, ও বাসার কাছে গিয়ে মারা গেছে, রাস্তায় মারা গেছে। তখন ওই লাশটা আসলে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করব, কারণ এটা নিয়ে আসলে আলাপ করবেন। ডেথ মানে এখন মিডিয়াতে যা আমরা দেখছি অনেক ধরনের মানে চটুল খবর বা বিভিন্ন ধরনের খবরে ভর্তি হয়ে গেছে, কিন্তু ডেথ কাউন্ট, শহীদদের পরিবারের কি অবস্থা হচ্ছে, যারা ইনজুরিতে আছে তারা মেডিকেল গুলোতে কিভাবে চিকিৎসা নিচ্ছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আলাপ হচ্ছে না। এই জিনিসগুলো নিয়ে আলাপ করাটা জরুরি, আমরা এই ব্যাপারটা নিয়ে আসবো।
তার আগে আমি মানবকে বলি যে হচ্ছে যে জিনিসটা সেটা হলো বিদেশেও কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের আন্দোলন চলছিল। আমি এখানকার আন্দোলনের সাথে জড়িত ছিলাম, মানব ডাবলিনে হচ্ছে মানে আন্দোলনের সাথে জড়িত ছিল, এবং আমি জানি জার্মানির যারা হলো প্রবাসী, আমার বেটার হাফ ওখানে থাকে, এবং সে হলো হচ্ছে ওখানে আন্দোলনের সাথে জড়িত ছিল, এবং আমি জানি যে হচ্ছে পুরো জার্মানি জুড়ে একটা বড় আন্দোলন ঘটে, আর মানে বড় তারা মুভমেন্ট করে হচ্ছে প্রবাসী ছাত্রছাত্রীরা। আমরা দেখি যে মিডল ইস্টের প্রবাসী শ্রমিক ভাইরা আন্দোলন করে। তো মানবের কাছ থেকে আমি জানতে চাই যে খুব স্পেসিফিক্যালি যে বিদেশের আন্দোলনটা কেমন চলছিল, এবং মানবের মতামত কি এ ব্যাপারে। বিদেশের যে আন্দোলন ছিল স্পেসিফিক্যালি ধরেন একটা জিনিস তো হচ্ছে যে মানে there were two forms of this movement, আমি যদি একেবারে শুরু থেকে বলি, কারণ এই মুভমেন্টের পেছনে বলতে গেলে আসলে অনেক কিছু বলা শুরু হয়ে যায়। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই মুভমেন্টের পাস্ট নিয়ে কথা বলতে গেলে এখন অনেক কিছু টাটকা বলে রাখা ভালো বিফোর দ্য ইনফরমেশন গেটস লস্ট। একটা বড় জিনিস হচ্ছে এই মুভমেন্ট আসলে আসলো থেকে। আপনি যদি খেয়াল করেন যে এই আবিদ ভাই বললেন যে আমরা একটা সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছি বিভিন্ন ভাবে, বিভিন্ন রাজনৈতিক দল যাদের অনেকের সাথে আমরা এখন সংস্রব রাখতে চাই না এমন দলও আমরা জীবনে করছি। যেমন আমি একটা লম্বা সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য ছিলাম, তো আমরা কখনো গুলি খাই নাই। একেবারে বিইং ভেরি ফ্র্যাঙ্ক, একটা সময় গেছে যখন আমি এমন একটা আন্দোলনে ছিলাম যে আমার সাথে ছিলেন একজন আমার এককালে খুবই পছন্দের নেতা জওহরলাল রায়। আমরা পুলিশের সাথে এক ধরনের ভায়োলেন্সে জড়াই গেছি উইথ লাইক ধরেন টুলস দ্যাট ওয়ার প্রিটি হার্মফুল এন্ড প্রিটি স্যাভেজ। এই ভায়োলেন্সে জড়ানোর পরও পুলিশ আমাদেরকে গুলি করে নাই, কারণ পুলিশের যে গুলি, বিশেষ করে রাবার বুলেট না, রাবার বুলেটের কথা বলছি না, কারণ কোটা আন্দোলন 2018 যেটা, ওখানে রাবার বুলেট চালানো হয় শাহবাগে। উই রিমেম্বার, আই নো পিপল, যেমন ধরেন ছাত্রলীগের বিখ্যাত নেতা তানভীর হাসান সৈকত, যিনি এখন প্রবাবলি পুলিশের হেফাজতে, উনি হচ্ছে রাবার বুলেটের গুলি খেয়েছিলেন বলে উনি দাবি করেন, এবং তিনি আন্দোলনের অন্যতম নেতৃত্ব হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করেন। তো রাবার বুলেট ব্যাপারটা কিন্তু তাও আমরা দেখছি, কিন্তু লেড বুলেট আমরা দেখি না। যেটা নিয়ে এম শাখাওয়াত হোসেন বর্তমান স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বললেন যে 672 রাইফেলের গুলি সম্ভব, এবং এখন চেষ্টা করা হচ্ছে যে সামরিক বাহিনী বা পুলিশ বাহিনী বা কোনো প্রতিরক্ষা বাহিনী এগুলো করে নাই, নাগরিকদের উপর চাপানোর একটা চেষ্টা আমরা দেখতেছি। মূল বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আগে এরকম লাইভ বুলেট ফায়ার ঢাকা শহরে দেখি নাই। আমরা শুনছি যে ভিয়েতনামের মিছিলে 73 সালে গুলি, আমরা শুনছি এরশাদের সময় গুলি, উই কিপ হিয়ারিং অ্যাবাউট দিস থিংস, কিন্তু এই ম্যাসিভ স্কেলে সব রকম কমিউনিকেশন বন্ধ করে সাংবাদিকদেরকে, আমার সাথে তখন কথা হয়েছে সাংবাদিকদের, তাদেরকে বলা হয়েছে নিউজ করতে পারবেন না, এরকম টোটাল ব্ল্যাক আউটের মধ্যে সবাইকে আটকে রেখে এইভাবে গুলি চালানো অ্যাকচুয়ালি ভেরি আনপ্রেসিডেন্টেড, এটা তো আমরা জানি। তো আপনি যে প্রশ্নটা করলেন, প্রশ্নটাতে আগে যাই, এইটার ইফেক্টটা হয়েছে আনপ্রেসিডেন্টেড, কারণ আনলাইক 90 সাল, আনলাইক 1940 সাল, আনলাইক প্রিভিয়াস টাইম, এখন প্রচুর মানুষ বাইরে থাকে। এবং আমি আংশিক ফাইজলামি করে যেটা বলি যে আমাদের তো এক্সপোর্ট তিনটা, একটা হচ্ছে গার্মেন্টস, একটা হচ্ছে আর্মি, একটা হচ্ছে আমি আপনি। রক্ত মাংসের মানুষগুলো তো আমাদের এক্সপোর্ট, আমরা এদেরকে পাঠাই, এরা রেমিটেন্স পাঠায়, এক্সপোর্টের খাতিরে এদেরকে লেখা হয় না, লেখা হয় 90% গার্মেন্ট। আসলে জিনিসটা 1/3, আমাদের 1/3 গার্মেন্ট, 1/3 ফ্রান্সের নিও কলোনাইজেশন প্রজেক্ট যেগুলো আফ্রিকায় চলে, এখানে পাঠানো আমাদের বিভিন্ন চৌকস আর্মি অফিসার এবং আর্মি নন কমিশন অফিসার, আর বাকি 1/3 হচ্ছে আমরা। তো আমরা হয়তো কিছু টাকা পাঠাই, আমরা হয়তো বাল্কে টাকা পাঠাইতে পারি, হয়তো 1 লাখ টাকা পাঠাই দিলেন, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য টাকা পাঠায় হচ্ছে যারা থাকে হচ্ছে মিডল ইস্টে, কাতারে, কুয়েতে, সৌদি আরবে। আপনি যদি দেখেন যে এই দেশগুলো যদি আপনি কাউন্ট করেন, প্রত্যেক বছরের রেমিটেন্সের অর্ধেকের বেশি বা অ্যাটলিস্ট অর্ধেক যাই সব দেশ। এটা যারা বড় লোক প্রবাসী, যারা সুইজারল্যান্ড, সুইডেন বা ধরেন রাশিয়া থেকেও থাকেন, আবার ফ্রান্স, এইসব জায়গায় যারা থাকেন তারা স্বীকার করতে চান, স্বীকার করতে কুণ্ঠাবোধ করেন। রেমিটেন্সের অর্ধেক যায় হচ্ছে যেরকম আমাদের যারা গরিব ভাই, যাদের কোনো সময় ছাত্রী টাইপের ওয়ার্ড নিয়ে অপমান করার চেষ্টা করা হয় তাদের কাছ থেকে, তারা এটাকে ভালোভাবে দেখে নাই। এবং বাংলাদেশের ছাত্রদের ব্যাপারে যে ধরনের একটা ফ্যান্টাসি আছে ওই ছাত্রদের জায়গা থেকে, যেমন ডাবলিনে স্পায়ার নামে একটা জায়গা আছে, ওটার নিচে দাঁড়ায় যাদেরকে আমরা ছাত্রী সম্বোধন করি শিক্ষিতরা, তাদের একজন মাইকে বলতেছিলেন যে আমার ছাত্র ভাইদের গায়ে যদি আরেকটা গুলি লাগে, কারণ দে সি ইট লাইক, যেমন রিক্সাওয়ালারা বলছে, এই আন্দোলনে নাকি রিক্সাওয়ালারা বলছে যে আমরা মরলে মরি, আপনারা মরেন। সো দে ডিড নট টেক দিস লাইট। এটার ফলশ্রুতিতে আমরা দেখছি যে আরব আমিরাতে 57 জন জেল, তারা সম্ভবত এখনো জেলে। ডক্টর ইউনূস হয়তো এখন কথাবার্তা বলতেছেন ঘোরানোর জন্য, কিন্তু খেয়াল করবেন ওদের মানে জীবনের গুরুত্ব এতই কম যে আজকে ধরেন 15-20 দিন ধরে তারা জেলে, এখন তাদেরকে ছোটানো হয় নাই। আমাদের কিন্তু অন্তর্বর্তী সরকার চলে আসছে 1 সপ্তাহের উপর, 1 সপ্তাহ হয়ে, মানে অন্তর্বর্তী সরকার নিয়ে কথা হচ্ছে 1 সপ্তাহের উপর, তাদের শপথ গ্রহণও হয়ে গেছে 4-5 দিন, তাও কিন্তু আমরা দেখতেছি না কোনো এখনো। ওই জায়গায় একটা হয়েছে,
আর শিক্ষিত জনগণ হচ্ছে আরেক দিক থেকে, কারণ শিক্ষিত জনগণের হয়তো সংখ্যাটা কম, কিন্তু তাদের তো আবার গুরুত্ব বেশি। ফলে যেটা দেখা গেছে যে টুইটারের মতো একটা প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশে কেউ ব্যবহার করে না, টুইটারে একটা খুব মজার জিনিস আছে, আপনি যদি কোনো মোটামুটি ট্রেন্ডিং টপিক সার্চ দেন, দেখা যায় যে পর্নোগ্রাফি চলে আসছে ওই টপিক লেখা জিনিসপত্র ক্যাপশনে, কিন্তু ভিডিওটা হচ্ছে পর্নোগ্রাফি। বাংলাদেশে এরকম একটা কন্টেন্ট হয়ে গেছিল যে থাউজেন্ডস অফ স্টুডেন্টস কিল, কিন্তু নিচে হচ্ছে একটা পর্নোগ্রাফি। তো টুইটারে হচ্ছে ব্যাপক পরিমাণে ঝড় তুলছে বাংলাদেশিরা, যেমন জার্মানি থেকে এবং ইউএস থেকে। এবং এখানে আমি ট্রেন্ডও দেখছি, এটা বলা ঠিক না কিন্তু আমি বলবো, ইউএস থেকে যে টুইট গুলো আসতেছিল সেগুলো ছিল একটু নন পলিটিক্যাল, যে আমরা একটু ভয়েস তুলি আমাদের ব্রাদারদের জন্য, এই ধরনের কথাবার্তা। আর জার্মানি থেকে যে টুইট গুলো আসতেছিল সেগুলো ছিল হচ্ছে দিস ইজ এ রেভলিউশন, দিস ইজ এ ম্যাস আপরাইজিং, ডেথ টু দ্য মার্ডারার, এরকম কথাবার্তা। তো এটা আসলে আমাদেরকে অনেক কিছু বলে যে কোন দেশে ডায়াসপোরার মেকআপটা কেমন, আমাদের যারা প্রবাসীরা থাকে এক একটা দেশে প্রবাসীদের ধরনটা কেমন। আর আমি জানি না যুবদ আপনি বলবেন কিনা, কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলছিলেন, আপনি চাইলে এখন তুলতে পারেন আলাপটা, মানে আমার যা মনে নেই, আমি জানি না আপনার মনে আছে কিনা, আপনি বলছিলেন যে ওই মধ্যপ্রাচ্যে ওদেরকে কেন গ্রেফতার করা হয়েছে, কিন্তু ইউরোপে যারা বা ইউএসএ যারা তারা কেন গ্রেফতার হয়। আচ্ছা, মানে সেইটা আমি বলবো, সোহাগ হয়তো বা মধ্যপ্রাচ্য ব্যাপারটা আরো ভালো বলতে পারবে। কিন্তু আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হইলো যে ইয়ার ব্যাপারটা, মানে যখন আসলে সোহাগ অলরেডি মানে আমরা ধরে নিচ্ছি যে সোহাগের হয়তোবা জীবনেও আমি সোহাগের সাথে আসলে যোগাযোগ রাখতে পারবো না, ওই মোমেন্টে আমি আর মানব দিনের মধ্যে 8 ঘন্টা কথা বলতাম ফোনে। আমি সুইডেনে, মানব আয়ারল্যান্ডে, এবং আমরা 7-8 ঘন্টা মনে ঘুম থেকে উঠার থেকে ঘুমানো পর্যন্ত নানা সময় ফোনের মধ্যে থাকতাম, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতাম। তো আমরা দূরের থেকে হচ্ছে কিভাবে জিনিসটা দেখেছিলাম সেটা যদি মানব একটু বলতি, এবং প্যারালালি আমি হচ্ছে সোহাগের কাছে জানতে চাইবো যে সোহাগের এক্সপিরিয়েন্স তখন আসলে ওই ব্ল্যাক আউটের টাইমে সোহাগরা কি করছিল আর কি। আমি আগে ফার্স্টে সোহাগের কাছে যাব, ঠিক ব্ল্যাক আউটের টাইমে সোহাগ কি করছিল, তারপরে আমি মানবের কাছে আসবো এবং আমি সেখানে কিছু ইনপুট দিব। সোহাগ। হ্যাঁ, তো হচ্ছে ব্ল্যাক আউটের সময় হচ্ছে, তো আমার ওই একটা ফিল্ম সিলেক্ট হয়েছিল, এক ডকুমেন্টারি ফিল্ম, জর্জিয়াতে যাওয়ার কথা ছিল আমার। তো ওইটা তো হচ্ছে আমি যেতে পারতেছিলাম না, কারণ হঠাৎ করে দেখলাম যে এই দেশে রেভলিউশন শুরু হয়ে গেল। তখন মনে হয়েছে যে মানে স্বৈরাচারের পতন হচ্ছে, না গেলেও আমার কোনো শোক নাই। তো পরে দেখলাম যে না, হয়েছে, কিন্তু এত কিলিং শুরু হয়েছে। তো আমি তো এদিকে আটকা পড়ছিলাম এই জাহাঙ্গীরনগরের পাশেই এলাকাতেই, তো পুরোটা সময় এদিকেই ছিলাম। এখন ফোনে কথা বলাও ভয় লাগতেছিল, আর বাইরে বের হওয়া ভয় লাগতেছিল। তো জাহাঙ্গীরনগরে প্রতিদিন বের হইতাম, বের হয়ে আর কি দেখতাম যে কী অবস্থা। দু একদিন জাহাঙ্গীরনগর তো হচ্ছে 17-18 তারিখের মধ্যেই ছাত্রদের নিয়ন্ত্রণে চলে আসছে আর কি, মানে যদি আমি বলি যে বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ন্ত্রণে চলে আসছে। তো এর ফাঁকে হচ্ছে আমি একটু মানে তো শুনতেছিলাম আর কি, যে রিক্সাওয়ালা মামা বা হচ্ছে মানে দোকানদার যারা হচ্ছে মুভ করতেছে যে তরকারি আনতে, যে এদের কাছ থেকে শুনতেছিলাম যে সাভারের অবস্থা ভালো না। তো সেফলি সাভার মানে ভিতর দিয়ে আর কি সাভারের কাছাকাছি যাওয়া যায়। তো এর মধ্যে মানে মাঝে মধ্যে যাইতাম, গিয়ে আর কি শুনতাম যে হচ্ছে যে ওইদিকে আওয়াজ পাইতাম আর কি। তো বেশি কাছে তো যাওয়া আবার হচ্ছে মানে তো ভয় লাগতো, প্রিয় মারা গেছে পরেই মোটামুটি একটা ভয় ঢুকে গেছে যে এই যে সারাদিন আমি রাস্তায় কাটানো সম্ভব না, ওই ওই ইয়াটা নাই আর কি। ওই আগে যে সাহসটা ছিল, সাহসটা আসলে মানে সাহসটা শেষ হয়ে গেছিল প্রিয় মারা যাওয়ার পরে। যেমন সায়েন্স ল্যাবে আমি সারাদিন ছিলাম, ওই দিনেও তো মানে ভায়োলেন্সে দেখছি যে ওই ধাওয়া পাল্টা ধাওয়ায় হচ্ছে মারা গেছে, রাবার বুলেট মারতেছে। কিন্তু লাইভ বুলেট যখন মারা শুরু হয়েছে, তো বাসা থেকে তো এক ধরনের প্রেশার আছেই। বাসার লোকজন তো হচ্ছে তারাও কোনো আপডেট পাচ্ছে না, তারা খালি শুনতেছে এদিকে মারা গেছে, ওদিকে মারা গেছে। তো এর মধ্যে আবার তো ঘরেও বসে থাকা যায় না, ঘরে কতক্ষণ বসে থাকা যায় ইন্টারনেট ছাড়া। ঢাকা যাওয়ার তো উপায় নাই। তখন হচ্ছে ওই কাছাকাছি গিয়ে আর কি, কাছাকাছি গিয়ে দেখতাম যে মানে প্রায় যে এরকম
এই আহত লোকজনকে নিয়ে টানাটানি চলতেছে আর কি, ওইটুক পর্যন্তই। মানে আর ওদের মুখে শুনছি যে, তো ওইটা মানে বেশ কয়েকটা কেসই শুনছি একদম কাছাকাছি গিয়ে, যে একটু আগেও ছিল এরকম একজন এসে এখানে পড়ছে, এই লাশটা নিয়ে গেছে ফ্যামিলির লোকজনই। কারণ মানে আমরা তো এখন না আর কি, লোকজন তো স্মৃতি আসলে লোপ পাইতে থাকে। আমরা কি রেজিমে ছিলাম, মানে সাভারে তো এরকম হয়েছে বেশ কয়েকটা ঘটনা। আমি সংখ্যাটা বলতেছি না, সংখ্যাটা বেশ বেশ অনেকগুলোই। এটা আমাদের আসলে খোঁজ নেওয়া লাগবে, একদম ধরে ধরে আসলে করা লাগবে। এরকম হয়েছে যে গুলি খাইছে সাভার বাস স্ট্যান্ডে, তো ও বাসার দিকে যাইতেছে, বাসার কাছে গিয়ে গেটে এসেও পরে মারা গেছে গুলিটা নিয়েই। পরে ফ্যামিলিটা কোনো রকম মসজিদে একটা ছোট একটা জানাজা পরে কবর দিয়ে দিছে। কারণ এমন একটা অবস্থায় আমরা ছিলাম যে যেই ছেলেটার লাশ আছে ওই ফ্যামিলি মামলা খাচ্ছে। এই যে আবু সাইদই, তো আবু সাইদ মানে সে শহীদ হয়েছে, তারপর আবার ওর হত্যা মামলায় আরেকটা আন্দোলনকারীর উপর চাপানো হয়েছিল, মনে আছে কিনা তোমাদের? পরে তো দেখছো 16 বছরের বাচ্চা, 16 বছরের একটা ছেলে, ওকে এরকম ফাঁসাই দিস। তো এটা খুবই ভয়ানক অবস্থা যে তুমি মানে মরলেও স্বীকার করতে পারছো না, মরলেও তুমি স্বীকার করতে পারবে না। গুলি সহ এরকম অনেকগুলো লাশ সাভারে, আমি তো বেশি ঢাকার বাইরেও নাকি এরকম আমি শুনছি। মানে সাভার ইজ এ গুড পয়েন্ট। সাভারে যদি ডকুমেন্ট করতে পারি আমরা যে 500 জন মারা গেছে ফর এক্সাম্পল, তাহলে সাভারের মতন পয়েন্ট কি কি? যাত্রাবাড়ি একটা, টঙ্গী একটা, বাড্ডা রামপুরা এলাকাটা একটা ব্যাকবোন পুরা বাড্ডা রামপুরা। উত্তরায় অনেক ভায়োলেন্স হয়েছে, উত্তরা একটা ভায়োলেন্ট এরিয়া। তো আপনি আসলে 500কে 6 দিয়ে গুণ করলে 3000 এমনিতেই হয়ে যায়। আমরা কিন্তু আরেকটা ঘটনা দেখছিলাম এর মাঝে, সেটা হলো যে 16 তারিখ বা 17 তারিখ রাতে, মানে 17 তারিখ কোনো মানুষ মারা যায় নাই, কিন্তু মানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন রাতের বেলা যে ছাত্রদের এই বসুন্ধরা বাড্ডা এলাকায় লিস্ট করতো ছাত্রদের, এবং তারা লিস্ট করে করে যে কোন বাসায় কতজন ছাত্র আছে। প্রথম দিন এটা করলো, মানে প্রথম দিন এটা করার পরে তারপরের দিন 18 তারিখে মানে পিপুল ম্যাসাকার করলো আর কি, যতদূর মনে পড়ে যে 18-19 তারিখ এই 2 দিন সাংঘাতিক ম্যাসাকার করলো। মানে এই কাহিনীগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, যে আইন শৃঙ্খলা বাহিনী যে এরকম ভাবে লিস্ট করলো বাসায় বাসায়, যে তারপরে কিছু কিছু একদিন আমি খবর পেলাম যে মানে হাজারে হাজারে ছেলেপেলেকে তুলে নিয়ে যাচ্ছে। কোথায় তুলে নিয়ে যাচ্ছে কেউ জানে না। হ্যাঁ, মানে এত মানুষ। তো আমি আসলে ওই জায়গাটায় ফিরে আসবো যে আমাদের যে অ্যানালাইসিস গুলো ছিল, যে যখন সম্পূর্ণ ব্ল্যাক আউট, তো আমরা খেয়াল করলাম যে মানে এটা কি হইলো প্রতিবার এই মানে আমরা যে আন্দোলন দেখে আসছি যখন ছাত্র ছিলাম, যেটা মানে আমাদের সবচেয়ে বড় মেমোরি আসলে মূলত 18 কোটা সংস্কার আন্দোলন। এর তারপরে যে আন্দোলন একেবারে খুবই রাস্তায় থাকা হয়েছে, যেটা নিরাপদ সড়ক আন্দোলন। এই দুই আন্দোলনে আমরা একটা জিনিস দেখতে পাই যে সরকার একটা টাইমে গুজব ছড়ায় যে মারা গেছে মানুষ, তখন মানুষজন খুব এক্সাইটেড হয়ে যায়, রাস্তায় নেমে পড়ে, তারপরে দেখা যায় যে এগুলো হলো ফেক নিউজ। আমরা দেখতে পারি যে এগুলো কোনো ভিত্তি নাই। সরকার এই স্ট্র্যাটেজিটা প্রতিবার নাই, কিন্তু লাশের গুজব ছড়ানো আর অ্যাকচুয়ালি লাশ দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। এই ডিফারেন্সটাই আসলে আমি মনে করি সরকার ধরতে পারে নাই। এবং ওই মোমেন্টে আবু সাইদ মারা যাচ্ছে, আমরা সবাই টিভিতে তো দেখা যায়নি, সরি, আমি আসলে ইন্টারনেটে অনলাইনে ফেসবুকে দেখতে পাচ্ছি, ফুটেজ দেখতে পাচ্ছি। এইটা ছিল খুব একটা টার্নিং পয়েন্ট, যেটা ডক্টর ইউনূস কিন্তু সব জায়গায় যে এই কথাগুলোই বলছেন, বা সবাই কথা বলার চেষ্টা করছেন। তো এই টার্নিং পয়েন্টে আমি একটা জিনিস খেয়াল করি, ওই টাইমে মানুষের সাথে কথা হচ্ছিল যে ইন্ডিয়ার একটা ইন্ডিয়া না, আসলে এটা হলো ইউএস এর মিডিয়া, এটা ফার্স্ট পোস্ট, অনেকে দেখতে পারেন ইউটিউব চ্যানেলে। তো এই ফার্স্ট পোস্ট কিন্তু বিজেপির মুখপাত্র বলা যায়। তারা খুব গ্লোবাল সাউথ নিয়ে লাফায়, তারা বলে ইন্ডিয়ার ভয়েস, মানে এটা হলো গ্লোবাল সাউথের ভয়েস এবং হ্যান ত্যান, কিন্তু আলটিমেটলি তারা বিজেপির পারপাস সার্ভ করে।
খুবই সারপ্রাইজিং ব্যাপার, তারা কিন্তু সবসময় বিজেপির হয়ে কথা বলে, কিন্তু ঠিক 16 তারিখে আমি একটা নিউজ পেলাম, সেখানে কিন্তু সাংঘাতিকভাবে তারা সরকারকে, মানে আমাদের দেশের সরকারকে, তখন তখনকার সরকার মানে হচ্ছে শেখ হাসিনার সরকারকে একেবারে ধুয়ে দিল। তো তখন আমি মানবকে বলছিলাম, মানব এইটা কেন হলো, যে তার মানে কি ইন্ডিয়া জানতো না যে হচ্ছে মানে এই জিনিসটা হইতে যাচ্ছে? মানে কারণ এখানে আমাদের মনে করার কারণও আছে যে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে আসলে দেখতে পেয়েছিলাম আর কি, যে হচ্ছে শেখ হাসিনা যখন চীন সফরে যায়, তখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সে বলে যে ইন্ডিয়ার সাথে আলাপ করেই চীনে যাচ্ছে। মানে এটা কিন্তু খুব বেশি দিন আগেকার কথা না, এটা মানে 1.5 মাস আগেকার কথা আর কি। তো ইন্ডিয়া কি তার মানে জানতো না? তো মানব তখন মানে মানবের তখনের কি অনুভূতি, মানে তখন কি মনে হলো যে ইন্ডিয়া কি আসলেই জানতো? আচ্ছা, আমরা ব্যাক করি তাহলে অনেকগুলো আলাপে, যেহেতু হ্যাঁ। এখন না বললে আমাদের আর বলা হবে না। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওই যে বুলেটের ব্যাপারটা, লেড বুলেট ছোড়ার ব্যাপারটা তো আগে ঘটে নাই। তা আমার নিজের পার্সোনাল অবজারভেশন হচ্ছে যে 16 তারিখ পুলিশের গুলিতে নিশ্চিতভাবে মারা যাওয়া একমাত্র মানুষ যার কথা আমরা জানি সেটা হচ্ছে আবু সাইদ, এবং তিনি প্রথম ব্যক্তি যিনি মারা গেছেন, এর আগে কেউ মরে নাই। উনি বেলা 1টার সময় মারা যান। উনি গুলি খেয়ে মারা যাওয়ার পর উনি মারা গেছেন এই খবর বের হওয়া মাত্র, যেহেতু ছাত্রলীগ নামের একটা অত্যন্ত ভায়োলেন্ট এবং ভাইল, নোংরা, বিকৃত, জঘন্য একটা এলিমেন্ট ছিল আওয়ামী লীগের, তারা বিশেষ করে চট্টগ্রাম এলাকাতে বেশ ভালো প্রভাব রাখতো এবং এখনো রাখে বলে আমরা শুনি, এবং গোপালগঞ্জে, বাট গোপালগঞ্জ ইজ এ ডিফারেন্ট কেস, চিটাগাঙে এবং ঢাকাতে তারা তাণ্ডব শুরু করে দিল, যে কারণে ঢাকা কলেজের সামনে একজন ব্যবসায়ীর লাশ পাওয়া গেল। তখন আপনি দেখবেন যে মোট 6টা লাশের মধ্যে 3টা লাশ শরীরে আঘাত পেয়ে মৃত্যু, 3টা লাশে হচ্ছে বুলেটের চিহ্ন, এর মধ্যে একটা এখন এম শাখাওয়াত হোসেন সাহেব যাই বলুক, ভিডিওতে আমরা দেখি পুলিশ গুলিটা করতেছে, প্রথম যে গুলিটা। এক্ষেত্রে আমার অবজারভেশন হচ্ছে রংপুর হচ্ছে সেই শহর, যেই শহরকে বাংলাদেশের কেউ আসলে গোনে না। আমি গুনি কারণ রংপুর আমার খুবই পছন্দ, রংপুরের খাবার দাবার খুবই ভালো, ওয়েদার, আপনি যদি ভরা গরমের সময় না যান, ইটস এ নাইস প্লেস, সুন্দর জায়গা, কাশি বর্ডারও আছে, বর্ডার দিয়ে ভারতে ঢুকে যেতে পারলেও মানে বর্ডারে যাওয়াটা একটু কষ্ট কারণ রাস্তাটা একটু খারাপ। মানে রংপুর অনেক অনুন্নত, রংপুরের সিটি কর্পোরেশন আপনি যদি একটু জাস্ট, মানে আমরা লিঙ্ক দিয়ে দিতে পারি পডকাস্টের সাথে, প্রথম আলোতে নিউজ আসছিল যে রংপুর সিটি কর্পোরেশন 0 টাকা বরাদ্দ পাইছে বছরের বাজেটে। এর আগের বছর কুমিল্লা সিটি কর্পোরেশন রংপুরের 300 গুণ বরাদ্দ পায়। রংপুর কখনো কোনো টাকা পায় না। রংপুর একটা অনুন্নত জায়গা, যেখানে আমি একবার 5 টাকা রিক্সা ভাড়া দেওয়ার পর রিক্সাওয়ালা আমাকে পায়ে ছুঁয়ে সালাম করতে নিছেন। উনি বয়সে আমার চেয়ে মিনিমাম 30 বছরের বড় হবেন, এটা কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু উনার কাছে 5 টাকা রিক্সা ভাড়াটা অস্বাভাবিক হবে। এটা 2016 সালে, খুব আগে না। উনি 3 টাকা রিক্সা ভাড়া আশা করতেছে। 3 টাকা কিভাবে রিক্সা ভাড়া দিতে হয় আমি জানি না, ওই পরিমাণ ভাঙতি আমার কাছে থাকে না। তো রংপুরে লাশ ফেলাটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট। আমার কাছে মনে হয়েছে যে তারা লাশটা ফেলতে চাইছে, কারণ আন্দোলনটাকে তারা আসলে এবার লাশ দিয়ে দমন করতে চাইছে, কিন্তু তারা যে মিসক্যালকুলেশনটা করছে সেটা হচ্ছে 17 তারিখ যে মানুষ নামতেই থাকবে এটা তারা বোঝে নাই। এই কারণে তারা মানুষ কমানোর জন্য 17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় খালি করছে। আবিদ ভাই যেটা বলতেছিলেন জাহাঙ্গীরনগরে ভায়োলেন্সের ঘটনা, পুলিশ চলে আসলো, রাতে অনেক কেউ ক্যাচাল, আমরা শেষ যে ফুটেজ গুলো আমরা ঢাকা থেকে পাচ্ছিলাম তার একটা বড় অংশ আমার নিজের নেটওয়ার্কে ছিল জাহাঙ্গীরনগর। তো এরা আসলে ওই লাশটা ফেলতে চাইছে, এবং কেন চাইছে? কারণ হচ্ছে যে আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন, অনির্বাচিত প্রধানমন্ত্রী বহুদিন ধরে, শেখ হাসিনা, এবং আমরা জানি যে তার অনেকগুলো উপদেষ্টা ছিল, যেমন সালমান এফ রহমান সাম্প্রতিককালে ধৃত। তার আরো অনেকগুলো উপদেষ্টা ছিল যাদেরকে হয়তো আমরা কখনো খুঁজে পাবো না, কারণ বিএনপির নেতা বলেন আর যাই বলেন বিভিন্নভাবে তার আত্মীয়তার সূত্রে বাধা। যেমন মশিউর রহমান অর্থনীতি বিষয়ক উপদেষ্টা, তৌফিক ইলাহি চৌধুরী জ্বালানি বিষয়ক উপদেষ্টা, গৌহর রিজভি যার একটা অসাধারণ ভিডিও আছে আল জাজিরাতে কোটা আন্দোলনের পরপর, সাংবাদিক মেহেদি সম্ভবত ওনার নাম, মেহেদি বাংলাদেশি না, ওনার নাম যদিও মেহেদি, উনি সম্ভবত ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু উনি আল জাজিরাতে খুবই বিখ্যাত হায়দ্রাবাদি বংশোদ্ভূত, হায়দ্রাবাদী ভদ্রলোক। পুরার হচ্ছে একটা টক শো আছে, ওখানে গৌহর রিজভি গিয়ে খুবই ভেহেমেন্টলি শেখ হাসিনাকে যতভাবে বুক পেতে দিয়ে ডিফেন্ড করা যায় উনি করছেন। গৌহর রিজভি এখন কোথায়, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আপনারা যদি দেখেন গৌহর রিজভি গত 7 মাস কোথাও ছিল না। গৌহর রিজভি গত ইলেকশনের পর থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া, নতুন করে নিয়োগ পাওয়ার পর থেকে হাওয়া। এবং তৌফিক ইলাহি চৌধুরীর শেষ যে ইন্টারভিউটা আমি খুঁজে পাইছি সেটা হচ্ছে মে মাসের 5 তারিখ। আপনি যদি মশিউর রহমানকে খোঁজেন দেখবেন যে মে মাসের 7-8 তারিখের পর থেকে তিনি অনেক ম্রিয়মান। আপনি যদি দেবপ্রিয় ভট্টাচার্য, যার নাম শোনা যাচ্ছিল যে এই ইন্টারিম গভর্নমেন্টে থাকবে, শেষ মুহূর্তে নাই, ওনার যদি ইন্টারভিউ খেয়াল করেন গত বছর নভেম্বর পর্যন্ত উনি বলে যাচ্ছেন বাংলাদেশ করাপশনের পরেও এই অর্থনীতি অনেক ভালো দিক আছে। মে মাসে এসে তিনি বলতেছেন ওমা এখানে আর কি করবো আমরা জানি না, এই অর্থনীতি নিয়ে কিছু করা যাবে। তৌফিক ইলাহি চৌধুরী বলতেছেন
যে এই যে অর্থনৈতিক দুরবস্থা, এটার জন্য বাইরের কিছু পেট্রো কোম্পানি দায়ী। অ্যাজ ইফ আদানির যে বিদ্যুৎ বিক্রি করার ডিলটা, আমি হুম আসবো এখানে, কিন্তু আদানির যে বিদ্যুৎ বিক্রি করার ডিলটা অ্যাজ ইফ ওটা ম্যাটারই করে না। মশিউর রহমান বলতেছেন যে না না না, এটার জন্য বিদেশের শক্তিরা দায়ী। এই যে দায় এড়ানোর চেষ্টা কেন? কারণ হচ্ছে, সত্যি কথা হচ্ছে, আমি যদি বলি 1 মিনিটের মধ্যে শেষ করে দিব, সত্যি কথা হচ্ছে বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতির অবস্থা ভালো না, এটা আমরা জানি, কিন্তু কত খারাপ। ফর এক্সাম্পল, এই যে আদানি নামে এক ভদ্রলোক, খুবই সহজ একটা ইকুয়েশন আছে, উনি ঝাড়খণ্ডে বিদ্যুৎ বানান, বাংলাদেশ কাছে সেই বিদ্যুৎ চড়া দামে বিক্রি করেন, কারণ বিদ্যুৎটা বানানো হয় ঝাড়খণ্ডের কয়লা দিয়ে না। ঝাড়খণ্ডে কয়লা খনি আছে, কিন্তু বিদ্যুতের কয়লাটা আসে অস্ট্রেলিয়া থেকে। উনি অস্ট্রেলিয়া থেকে ইন্ডিয়াতে কয়লা আনেন, সেই কয়লা ইন্ডিয়াতে বিদ্যুতে পরিণত হয়। এত দামি কয়লা দিয়ে বানানো বিদ্যুৎ কে কিনবে? বাংলাদেশের কাছে বিক্রি করেন। বাংলাদেশে আমরা আবার সেই বিদ্যুৎটা সস্তায় কিনি, কারণ এটা ভর্তুকি দিয়ে কেনা হয়, ভর্তুকির টাকাটা আমাদের বাজেট থেকে নাই হয়ে যায়। এইভাবে বিভিন্নভাবে আমাদের বাজেট থেকে আমাদের টাকা পয়সা নাই করে দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে আমরা জাস্ট গরিব হয়ে গেছি, আমরা রীতিমতো ধ্বংস হয়ে গেছি, আমাদের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। এই অবস্থায় আমি দেখতেছিলাম যে গত 1 বছর আমাদের টাকা আর ইন্ডিয়ান রুপি ফিক্সড ছিল। আমাদের 0.79 টাকায় 1 রুপি, এটা ফিক্স করা ছিল অনেকদিন। মে মাসের ওই 6, 7, 9 তারিখ, ওই উইকেন্ডটা ধরে উল্টাটা না, মানব উল্টাটা উল্টাটা বলছিস আর কি, মানে সরি হ্যাঁ, 0.79 রুপি ছিল 1 টাকা, হুম হঠাৎ করে 0.71 রুপি হয়ে গেল 1 টাকা। হুম এবং আমাদের হচ্ছে তখন ওই ওই মোমেন্টটাতেই কাজটা করা হলো, আমাদের ইনফ্লেশন যখন কবুল করা হলো, হুম ইনফ্লেশন যখন অ্যাডজাস্ট হইলো, এবং তারপর লোকজন পাগল হয়ে গেল। তো আমার পয়েন্ট হচ্ছে যে এই শেখ হাসিনা, এই ভদ্র মহিলা, তিনি শুধু খুনিই না, তিনি হুম শুধু সাইকোই না, তিনি একজন ফকির। হুম এবং তিনি ইন্ডিয়াতে গেছেন হাত পাততে, ইন্ডিয়াতে ইলেকশনটা হওয়া মাত্র তিনি দৌড়ায় গেছেন, আমাকে একটু ভিক্ষা দেন। ইন্ডিয়া ভিক্ষা দেয় নাই, আমরা এটা জানি। এরপর তিনি দৌড়ায় গেছেন চীন, আমাকে একটু ভিক্ষা দেন। চীন ভিক্ষা দেয় নাই, আমরা এটা জানি। এরপর তিনি প্ল্যান করছিলেন স্পেনে যাব, স্পেন শেষ না, উনি এরপর ব্রাজিল যাবেন। মাঝখানে লন্ডনে কিছুদিনের জন্য লন্ডনে কিছু থাকবেন ঘন্টা একদিন, থাকবেন, হ্যাঁ। তারপর থাকবেন ব্রাজিল, ব্রাজিলের G20 কপ একসাথে সম্মেলন করবে, সেখানেও একটু ভিক্ষা চাবেন। সেই ভিক্ষার থলিতে কাজ না হলে এরপরই আবার অলিম্পিক স্পোর্টস চলতেছে, অলিম্পিক গেমসে গিয়ে উনি আরেকটু ভিক্ষা চাবেন ফ্রান্সের কাছে। উনি ভিক্ষা মিশনে নামছেন তখন। কারণ এই শালার ভাই বলার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু এই হালার ভাই, এটা একটা জেন্ডার নিউট্রাল ওয়েতে বলতেছি, বাট হালার বোন বলে আমি কিছু কোনদিন শুনি নাই। এই হালার ভাইয়ের অবস্থা এত খারাপ, সে এই খুনগুলা করছে, আমার ধারণা সে একটা খুন করে থেমে যেত যদি মানুষজন ভয়ে ইঁদুরের মতন পালাইতো, কিন্তু বাঙালি তো বীরের জাতি, সে তো সহজে ভয় পায় না। সে চাচ্ছিল আমরা ভয় পাই। কারণ কেন বলতেছি, বাংলাদেশে যেই ইনফ্লেশনটা হিট করার কথা ছিল এই অগাস্ট মাসে, সেটা যদি হিট করতো, যদি আমাদের টাকার বদলে রুপি চালাইতে হইতো ঢাকায়, কারণ আমি বিশ্বাস করি দেশের যে অবস্থা তারা করতেছিল কয়েকদিন পরে তাই করতে হইতো। তারা মংলা পোর্ট অলরেডি ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিচ্ছে, মংলা পোর্টের বিল যদি ইন্ডিয়া রুপিতে দিতে পারে, ইন্ডিয়ার লাভ। হুম এটা যদি তারা করতে পারতো, তাহলে তার পুলিশকে সে বেতন দিতে পারতো না। তার পুলিশকে যদি সে বেতন দিতে না পারতো, তাহলে তার পুলিশ আর গুলি করতে পারতো না। সে তার শেষ মোমেন্টে তার পুলিশকে দিয়ে আমাদেরকে গুলি করাইছে, কারণ ওটা ছিল তার শেষ মোমেন্ট পুলিশকে বলার জন্য তোমরা গুলি করো। হুম কারণ এরপরে বাংলাদেশে যখন আর বেতন দেওয়ার টাকা থাকতো না সরকারি কর্মচারীদেরকে, যেমন আমি একটা বেসরকারি সংস্থার নাম জানি, নাম বলবো না, কারণ তারা বেশ ভালো সরকার বিরোধী অবস্থান কিছুটা হলে চালাই গেছে। তারা 1 সপ্তাহ আগে বেতন দিয়ে দিছিল জুলাই মাসে। কি পরিমাণ ইনফ্লেশনের ভয় একটা দেশে থাকলে 1 সপ্তাহ আগে বেতন দেওয়া যায়? পৃথিবীর কোনো পুঁজিবাদী প্রতিষ্ঠান আপনাকে 1 সপ্তাহ আগে বেতন দিবে না। তারা আপনাকে 1 সপ্তাহ আগে বেতন দিয়ে দিচ্ছে, তোমরা বেতন নিয়ে যাও, 1 সপ্তাহ পরে টাকা থাকবে না। পুরা ঘটনাটাকে যদি আমি মার্ক্সবাদী কথা বলতেছি না, শ্রেণী বৈষম্যের কথা বলতেছি না, আমি বলছি পুরো ঘটনাকে যদি আপনি ইকোনমি থেকে বিচ্যুত করে দেখেন, জাস্ট ভাবেন যে একটা সাইকো একদিন পাগল হয়ে গিয়ে খুন করছে, তাহলে আমরা অনেকখানি মিস করে যাব। হ্যাঁ, সে না, প্ল্যান আমি এটা একমত না আসলে, মানে একটা সাইকো হঠাৎ করে মনে হইলো যে সে রাগ হয়ে সবকিছু দেখে নিব, ব্যাপারটা এরকম না। এখানে ক্যালকুলেশনটা ছিল যে যদি আমাকে 1.5 মাস পরে বিক্ষুব্ধ জনতা বা সরকারি চাকরিজীবী, পুলিশ, আর্মি আমার বিরুদ্ধে যখন ছুটে আসবে টাকার অভাবে, খাদ্যের অভাবে, তখন আমাকে গুলি চালানোই লাগবে। তখন আমি গুলি চালাইতে, হয়তোবা আমার অর্ডার তারা শুনবে না, হয়তোবা আর্মি, হয়তোবা পুলিশ, হয়তোবা বিজিবি, এরা কেউ আমার কথা শুনবে না, তখন আমাকেই গুলি করবে। তার চেয়ে এদেরকে দিয়ে আগেই আমি খুনটা করাই নেই, তাহলে তাদের হাতেও রক্তটা লাগলো, এবং তারা ওই 1.5 মাস পরে আমার সাথে ঝামেলা করতে আসবে না, দেশের জরুরি অবস্থাও চালু থাকলো। এখানে আমি বলে রাখি যে এই পৃথিবীর কিন্তু ওয়ার্ল্ডের যে পলিটিক্যাল লিডাররা আছে, তারা কিন্তু কোভিড এর টাইমটাই বুঝে গেছে যে জরুরি অবস্থা যদি দিতে পারি, আর যদি গার্মেন্টস ওয়ার্কারদের ঠেসে ঠেসে আমি গার্মেন্টসে নিয়ে যেতে পারি, বা এইসব মানে শ্রমিক শ্রেণীদের ঠেসে ঠেসে আমি কাজে নিয়ে যেতে পারি, তাহলে আমার ইকোনমি চলবে। এবং অনলাইন ক্লাসিক চলে।
2 বেলা খেয়ে 1 বেলা খেয়ে টিকে থাকবে, আমার বিরুদ্ধে রাস্তায় নামবে না। তো আমি এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করব, 1 জন 2 জন 5 জন মেরে একটা জরুরি অবস্থা দিব, দিয়ে আমি হচ্ছে আমার শক্ত অবস্থানে নিয়ে যাব, এবং এই ভিক্ষার ঝুলি নিয়ে যদি আমি দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারি এবং কিছু টাকা আসবে, তাহলে আমি আরো 6 মাস আরো 1 বছর সার্ভাইভ করতে পারবো। এবং আমার ধারণা এই বাংলাপোর্টটা দেওয়ার মাধ্যমে সে আসলে 1-1.5 মাস বা 2 মাস সার্ভাইভ করার পয়সা পেয়ে একটা যেত। একটা 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 ফান্ড পেয়েছে আজকে। 1.5 মাস অথবা 2 মাস আমি সার্ভাইভ করতে পারবো, যাতে আমি বিদেশের ট্যুরটা দিয়ে আসতে পারি। আমার মনে হয় এতটুকু টাকাও ছিল না সরকারের হাতে। আবিদ ভাই, আপনি যদি দ্বিমত করেন করতে পারেন। না, আমি এটা নিয়ে আমাদের একটা আলাপ হয়েছিল অলরেডি। আমরা তো ওই সময় মানে ব্যস্ত ছিলাম দেখে, মনে আছে কিনা যে তোমরা দুজন মিলে এরকম এই ওয়াইল্ড হচ্ছে ইয়া করতেছিলা, থিওরি যে হচ্ছে এই গহর রিজভীকে পাওয়া যাচ্ছে না, মশিউর রহমান নাই বা তৌফিক এলাহি নাই, নিশ্চয়ই একটা ঝামেলা আছে, ওরা হচ্ছে শেখ হাসিনাকে ফেলে চলে গেছে। এইসব হচ্ছে তোমরা প্রায় এটা তো হচ্ছে আমরা বলাবলি কোনক্ষণ শুরু হওয়ার আগে। আমরা এটা হ্যাঁ, 15 হ্যাঁ, তারিখে হ্যাঁ। আলাপ শুরু করছি, এরা নাই কেন, এরা কোথায়, মানে হ্যাঁ, কি হলো তোমরা হচ্ছে দেশটায়? এই জুন মাসে হঠাৎ করে হচ্ছে এই এইসব হচ্ছে এই কনস্পিরেসি থিওরি আর কি যদি বলি, এখন তো আর কনস্পিরেসি না যেহেতু ঘটনা ঘটে গেছে, তো এইসব কনস্পিরেসি থিওরি দিতেছিলা। তো আমি তো তখন হচ্ছে তো মনে হয়েছে যে না, এরকম তো হইতে পারে না, কারণ তোমরা তো বিদেশ থাকো, চিন্তা ভাবনা করার আর কি সুযোগ পাও, আর আমরা যারা হচ্ছে ডিক্টেটরশিপের মধ্যে আসি তাদের জন্য মনে হয় যে এন্ডলেস এটা। তা আমার তো এরকম মনে হইতো একটা সময়, পরে না হচ্ছে যে হঠাৎ করে দেখলাম যে মে মাসেই তো মনে হয় এই যে ওই প্রথম আলোকে হচ্ছে, প্রথম আলো সহ আরও কয়েকটা পত্রিকায় সমকালও মনে হয় যে ওরা ফাঁস করলো যে আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভ আছে 13 বিলিয়ন। হ্যাঁ, তারপর তো হচ্ছে অর্থমন্ত্রী খুবই রাগারাগি করছে এবং তাদের প্রবেশ নিষেধ করলো, এরকম একটা ঘটনা ঘটছিল। হ্যাঁ, তো প্রতি মাসে আমরা হিসাব করছি যে ওই সময় যে 2 বিলিয়ন করে কমে, তো মে জুন জুলাই আর ব্যবহারযোগ্য সবটাও নাকি আবার ইউজ করা যায় না, যে 1 টাকা থাকলে ওইটা তো আবার ইউজ করা যাবে না এইসব। তো ব্যাংকের লোকজনে আমাকে বলতেছিল, পরে আমি খোঁজ খবর নিলাম, ব্যাংকে তো পরিচিত লোকজন আছে, তো এরা বলতেছিল যে অবস্থা খুবই খারাপ। এরপর আবার তোমরা বলতেছিলা যে এই উপদেষ্টারা তাকে রেখে পালাইছে। তারপর হচ্ছে এই যে তোমাদের এখন যেটা আর কি যে লজিক্যাল মনে হচ্ছে শুনে, যে লাস্ট বারের মতো ওদের একটা অর্ডার দেই যে গুলি করুক। তো আমি ভাবছিলাম যে আমার ছিল, হিসাব ছিল, আমি তখন তোমাদের বলছিলাম, মনে আছে কিনা, যে এখন হবে না, তো ওই নভেম্বর ডিসেম্বরের দিকে হবে, টাকা একদম শেষ হয়ে আসলে। কিন্তু এটা আগেই হয়ে গেছে। আগে কেন হয়েছে এটা আমার একটা দাবি আছে আর কি, খুব বাজে একটা দাবি আছে। এখন এটাকে লোকজন বর্ডার লাইন কনস্পিরেসি মনে করতে পারে। ডিসক্লেইমার, আমি এটা বলার আগে বলে নিতে চাই যে এটার জন্য ধ্রুব ভাই বা আবিদ ভাই কেউ দায়ী না। এটার জন্য যদি কোনো ঝামেলা হয় আমি একা এই দায় বিয়ার করতে রাজি আছি। সেটা হচ্ছে যে আমি যেটা দেখি আর কি, সেটা হচ্ছে যে চীন, দেখেন শেখ হাসিনাকে আমি মনে প্রাণে ঘৃণা করতাম। এখন যদি কেউ এসে বলে যে আপনি এককালে বামপন্থী ছিলেন বা এখনো বামপন্থী আছেন বলে আপনি হাসিনার দালাল, তাহলে ওই মুখে আমি থুতু মারি। আমি জীবনে কখনো হাসিনার দালালি করি নাই, এই 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 রক্ত মাংস নিয়ে আমি কখনো হাসিনার দালালি করি নাই। কিন্তু শেখ হাসিনাকে কিন্তু প্রচুর লোকজন বৈধতা দিয়ে আসছে। মানে শেখ হাসিনার গভর্নমেন্টটা এমনি এমনি টিকে নাই। ভয়েস অফ আমেরিকার নিউজ আছে এখনো, বা আমি আশা করি তারা ডিলিট করবে না, করলেও আর্কাইভে পাওয়া যাবে। তারা বলছে যে শেখ হাসিনাকে সবাই সাপোর্ট দেয়। কারা সাপোর্ট দেয় লিস্ট করছে তারা ওই নিউজটা, এটা হচ্ছে ইন্টারেস্টিং। কাতার, সৌদি আরবিয়া, চীন, মানে লাস্ট ইলেকশনটার পরেও সাপোর্ট দিয়ে যাচ্ছে, ইন্ডিয়া, রাশিয়া, ইউনাইটেড স্টেটস এবং ইউরোপিয়ান ইউনিয়ন, মানে ফ্রান্স টান্স সবাই, মানে বাকি নাই কেউ এই পৃথিবীর বুকে। ইউকে তো বটেই, কারণ ইউকের একজন এমপি আবার তার সম্পর্কে ভাগ্নি হয়। কেউ বাকি নাই পৃথিবীতে তাকে সাপোর্ট দেওয়ার। সে একটা খুব ভালো মিক্সচার নিয়ে আসছে। তো সবাইকে সে ইকোনমি পারপাস সার্ভ করে। সে রাশিয়াকে কারখানা বানাইতে দেয়, সে চীনের সাথে ধরেন কিছু ব্যবসা ট্যাবসা করে, সে ইন্ডিয়াকে দেশ লিখে দিয়ে দেয়, এবং দেশ তো ওইভাবে মানে ব্যাপারটা হলো সবাইকে সে লুট করার সমান সুযোগ দেয়, কাউকে একটু বেশি দেয়। ইভেন হচ্ছে এখানে কোনো ডিপ্লোমেসি নাই, এখানে লুট করার
মানে সুবিধা দেয় আর কি, আর কিছুই তো না। ধরো স্পেনের মতো, হ্যাঁ স্পেনের মতো একটা অগুরুত্বপূর্ণ দেশ যে হচ্ছে একদম পেরিফেরিতে এখন, তাকেও একটা তেল বিদ্যুৎ কেন্দ্র দিচ্ছে এই যে এই গহর রিজভী এবং তৌফিক এলাহিয়েরা। স্পেনের সম্ভবত নিজের দেশেও কোনো তেল বিদ্যুৎ কেন্দ্র না নাই। না, ওইটা দেখা যায় ওদের আইনে স্পেন নিষেধ। ও সবাইকে দেয়, তো দিয়ে থুই তো চলছেও। তো সবারই তো ইন্টারেস্ট গ্রুপ থাকে। ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন তো সবসময় প্রেফার করবে একজন ইকোনমিস্ট দেশ চালাক, বা হুম। ইউএস প্রেফার করবে, কিন্তু এত লুট করতে দিলে আসলে প্রেফার করলেই বাকি। তো আমি যেটা দেখি যে আমার কাছে খুবই ক্রুশিয়াল একটা নিউজ হচ্ছে, জুলাইয়ের লাস্ট উইকে ম্যাসাকারটা হয়ে যাওয়ার পর আমরা দেখলাম 14 দলের মিটিং বসলো, এবং জাসদ নেতা হাসানুল হক ইনু হম্বিতম্বি শুরু করলেন যে আপনারা আওয়ামী লীগের নেতারা কিছু পারেন না কেন। এটা তিনি বলছেন, দিস ইজ ডকুমেন্টেড অন নিউজ পেপার, যে উনি বলছেন যে আপনাদের দিয়ে তো হয় না। এবং তারপর আমরা দেখলাম নিউজ পেপারে, অ্যাটলিস্ট 2টা নিউজ পেপারে, সমকাল এবং কারা যেন বললো যে এই ভদ্রলোক মন্ত্রিত্ব ফিরে পেতে পারেন সামাল দেওয়ার জন্য। আমি যখন ছোট ছিলাম, ধরেন আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমার 2টা জিনিস নিয়ে খুব খটকা লাগতো। একটা হচ্ছে যে 2008-এর নির্বাচনে যে মহাজোট নামের একটা জিনিস হইলো, আপনাদের মনে পড়ে কিনা আমি জানি না, আপনারা তখন বেশ ছোট, আমি 14 তখন দলীয় জোট প্লাস অনেক ইসলামিক দল আছে। সবাই সব ভাই ব্রাদার। হুম। ওই মহাজোটের একটা গল্প আমি শুনছিলাম, সম্ভবত এস এম শুভর কাছে, এস এম শুভ নামের গার্মেন্টস নেতার কাছে, যে মহাজোটের যখন মানে সমাবেশটা হয়, প্রথমে মহাজোটের সমাবেশে আসেন হচ্ছে মেনন, সবাই তখন আনন্দ উদ্বেলিত হয়ে ওঠে যে মেনন আসছে। তারপর আসে ইনু, তারপর সবাই আনন্দ উদ্বেলিত হয়। এরকম হইতে হইতে মহাজোট নামটার জন্য শেষ নামটা যেটা বাকি ছিল, উনি আসবেন কিনা সবাই নাকি অধীর উৎকণ্ঠায় দাঁড়ায় ছিল। তারপর লাস্টে আসলেন বাংলাদেশের 1 নম্বর বেহায়া শেখ হাসিনার ভাই হোসেন মোহাম্মদ এরশাদ, এবং তিনি এসে মহাজোটকে একটা পূর্ণতা দিলেন। আমার মনে হয় সে 2 নম্বর বেহায়া, 1 নম্বরটা আসলে অন্যজন নিয়ে নিছে আর কি। শেখ হাসিনা তো শুধু বেহায়া না, শেখ হাসিনা বেহায়া এবং খুনি এবং আরো অনেক কিছু। অনেক কিছু, হ্যাঁ। মানে শেখ হাসিনা তো একটা প্যাকেজ, হুম। একটা প্যাকেজ অফ মনস্ট্রাসিটি এন্ড নেস্টিনেস, হুম। নোংরা, ঘেন্না আসার মতো। হুম। এরশাদকে তো ঘেন্না আসে না, এরশাদ জাস্ট বেহায়া। হুম। কারণ এরশাদ তো সেই লোক যে জেল থেকে বের হয়ে বলছিল যে আমার তো জেলে ভালোই সময় কেটেছে কবিতা লিখে। মানে ওর তো কথাবার্তা হচ্ছে, ধরেন শেখ হাসিনা তো এখনো কি কি যেন বলে বেড়াচ্ছে, ও তো শয়তান। মানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে বলতেছে যে আমি তোমাদের হাতে ক্ষমতা দিয়ে গেলাম, অ্যাজ ইফ তারা এইসব মানে ফালতু কথাবার্তাকে বিশ্বাস করে, তার এইসব নোংরা, মানে আমি মুখ খারাপ করার জন্য দুঃখিত, এসব চুতি আমার কথাবার্তা মানুষ বিশ্বাস করবে তার, ওই চুতি আমার মুখটার থেকে। তো এনিওয়েজ আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে শরিকগুলা, আমি 2টা জিনিস কখনো বুঝতাম না ছোটবেলায়। একটা হচ্ছে যে মহাজোট যদি আসলে মহাজোট হয়, তাহলে ছোট ছোট বামপন্থী দলগুলো যায় নাই কেন? যেমন ধরেন বাসদ নামে একটা দল আছে, তারা কেন যায় নাই? সিপিবি নামে একটা দল আছে, এরা কেন যায় নাই? কেন জাসদ গেল? 2 নম্বর, জাসদ কি? মানে জাসদের তো কোনো ভোটার আমি চিনি না। আমি যখন বড় হয়েছি জাসদ ছাত্রলীগ আমি কাউকে করতে দেখিনি। আমার অনেক বন্ধু বান্ধব জানেও না জাসদের ছাত্র সংগঠনের নাম ছাত্রলীগ। ওয়ার্কার্স পার্টি এককালে অনেক বড় একটা দল ছিল, রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির একটা বিশাল ফলোয়িং আছে এখনো, আমরা জানি। এবং মেনন সাহেবের ব্যাপারে, মেনন সাহেব গুলি খান সর্বহারা পার্টির হাতে, এরকম ইনার ক্লাসও আমরা জানি। ইনুকে তথ্যমন্ত্রী হওয়ার জন্য, তাও আবার সমাজ কল্যাণ মন্ত্রী ছিল হচ্ছে মেনন সাহেব, আর ইনু সাহেব ছিল তথ্যমন্ত্রীটা সে কিভাবে হয়? এবং সাহেব বলার অভ্যাসটা আমার যাচ্ছে না, খুবই দুঃখজনক এটা। এইসব মানে থার্ড ক্লাস চুতিয়াদেরকে সাহেব বলতে হচ্ছে। তো ইনুকে তথ্যমন্ত্রী করার আমার নিজের যে পার্সোনাল হাইপোথিসিস, সেটা হচ্ছে জাসদ তার জন্মলগ্ন থেকেই ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের সাথে, আমি মুখ খারাপ করতে আবার বাধ্য হচ্ছি, পাছা জোড়া দেওয়া। তো জাসদ যেহেতু এরকম জোড়া দেওয়া একটা দল, জাসদ হচ্ছে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল সবসময় বজায় রাখছে ইন্ডিয়ার সাথে। এবং এই কারণে দেশ যখন এরকম ক্রাইসিস মোমেন্টে আসছে, তখন ইনু সাহেবের হম্বিতম্বি আমরা দেখছি, মেননের দেখি না। কারণ ইনু হচ্ছে একজন ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ গভর্নমেন্টে তখন। এবং এটা যদি আপনি ইনুর পুরো এন্টায়ার ক্যারিয়ার দেখেন, মুজিব মারা যাওয়ার পর ট্যাঙ্কের উপর লাফানো দেখেন, এগুলো দেখলেও বোঝা যায় যে ইনু হচ্ছে সবসময় অন্য কারো গেম খেলে। ইনু কখনো লোকাল গেম খেলে না। ইনুর আসলে কোনো ভোট লাগে না। ইনু যেটা সে ডিপ্লোম্যাটিক চ্যানেল। আমাকে কালকে একজন জিজ্ঞেস করছে এটা, যে ইনু যদি ডিপ্লোম্যাটিক চ্যানেল হয়, আওয়ামী লীগ কেন না, ইনুকে কেন লাগে? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। আমি কথা বলার পর লোকজনটা বলবে যে কনস্পিরেসি দিচ্ছ। ইনু মেনন কেন ডিপ্লোম্যাট, মানে মেনন হচ্ছে চায়নার চ্যানেল আমার নিজের হিসাব করে। তো মেনন চায়নার চ্যানেল, ইনু ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের চ্যানেল কেন? কেন আমি বা ধরেন অন্যান্য ছোট ছোট বাম দলগুলা, কেউ দিল্লির চ্যানেল, কেউ পশ্চিমবঙ্গের চ্যানেল, কেন? কেন আওয়ামী লীগ নিজে মেনটেন করে না? উত্তর এক, আওয়ামী লীগ মেনটেন করতো বলেই ইনু শেষবার মন্ত্রী এমপি কিছুই পায় নাই। আওয়ামী লীগ ক্রমাগত নিজের কনফিডেন্স বাড়াইছে। এটা নিয়ে তো ইনুর হম্বিতম্বি যে আপনার এত কনফিডেন্স দিয়ে কি লাভ হইল। হুম। 2, একটা জিনিস খেয়াল করবেন, ধরেন
আবিদ ভাই এখানে একটা দল খুললেন, ধরেন নাম দিলেন, ওনার নাম যেহেতু আবিদ সরকার, উনি একটা সরকার দল নামে একটা দল খুললেন। এই যে সরকার দল, এটা একটা নতুন দল। এই দলটাকে যদি আমি খুব দ্রুত এজেন্সিতে পরিণত করতে পারি, কোন একটা দেশের, ধরেন নামিবিয়ার এজেন্সি বা গাম্বিয়ার এজেন্সি, গাম্বিয়া একটা ছোট্ট দেশ আফ্রিকাতে, গাম্বিয়ার এজেন্সি হয়ে গেলেন সরকার সাহেব, তখন কি হইলো, ওকে কন্ট্রোল করা সহজ, ওকে দিয়ে লবি করাটা, পুশ করাটা সহজ। আপনি যখন একটা বড় দলকে টার্গেট করবেন, বড় দল হইতে হবে না, বড় একটা নাম ধরেন, ধরেন আকবর আলী খান, বেশ বড় একজন রাইটার, উনাকে এজেন্ট বানানো অনেক কঠিন, উনাকে দিয়ে নিশ্চিত করা অনেক কঠিন যে এই লোক আমার পারপাজই সার্ভ করবে। বা একজন কোনো খ্যাতনামা ইকোনমিস্ট, উনি শুধুমাত্র ইউএস বা শুধুমাত্র ফ্রান্স বা শুধুমাত্র ভারতের পারপাস সার্ভ করবে, এইটা গ্যারান্টি দেওয়া অনেক কঠিন। এটা ইভেন গৌহর রিজভির ক্ষেত্রে সত্য। কিন্তু ইনুর মতন থার্ড ক্লাস ন্যাংটা হারামজাদার জন্য এটা আসলে কঠিন কিছু না। আপনি ইনুকে দিয়ে খুব সহজে পারপাস সার্ভ করাতে পারেন, যে ইনুই আমার ফোকাল পয়েন্ট, আমি ইনুকে দিয়ে সব যোগাযোগ মেনটেন করি। এবং আমি যে এই কনস্পিরেসি দিচ্ছি এটা কারণ আসছে, আপনি দেখবেন যে জাসদ হচ্ছে 3টা না 4টা যেন। এবং অন্য যে বামদলগুলোর কথা আমি বলতে চাচ্ছি না, কারণ তারা এখন সরকার বিরোধী বা সরকার পক্ষে বিভিন্ন রাজনীতি করে যাচ্ছে, জাসদের মতন ধ্বংস হয়ে যায় নাই। তাদেরও দেখবেন যে বিভাজনগুলো খুব সহজ। পশ্চিমবঙ্গের সাথে যারা লিয়াজো মেনটেন করে, পশ্চিমবঙ্গের সরকার পাল্টানোর পর ওদের দল ভেঙে যায়। দিল্লির সাথে যারা লিয়াজো মেনটেন করে, শত পরিবর্তন ঘটলেও দিল্লির যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারেস্টে একই সবসময়, তাদের দলটা ভাঙে না। তাদের ছাত্র সংগঠন ভেঙে 2 টুকরা হয়ে যেতে পারে, তাদের মূল দল কখনো ভাঙে না। আবার দেখবেন জাসদ যেহেতু ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের পারপাস সার্ভ করে, ইন্টেলিজেন্স মানে কি, মেজর মেজর আসবে মেজর যাবে, প্রতিটা মেজর আসবে মেজর যাবে, আর জাসদ 2 টুকরা হয়ে যাবে। জাসদ যদি টুকরা হওয়ার সাথে আপনি পৃথিবীর কোনো কসমিক ইভেন্টের কোনো যোগাযোগ পাবেন না। জাসদ এতটাই হাভাইত্যা থার্ড ক্লাস গোয়েন্দা প্রসাধক। এবং এই কারণে আমি খুবই অবাক হয়ে গেছিলাম জুলাইয়ের শেষে যখন আমি দেখছি যে জাসদ লাফাচ্ছে। ভাই জাসদ কে? জাসদকে তো কেউ ভোট দেয় না। আমি আমার জীবদ্দশায় কোনো মানুষকে দেখি নাই যে মাথায় হাত দিয়ে বলবেন জাসদ। ওর হম্বিদম্বির উৎস শুধুমাত্র ইন্ডিয়ান ইন্টেলিজেন্স। এবং এখান থেকে আমার সন্দেহ যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স জানতো যে এরকম একটা ম্যাসাকার হবে, কিন্তু দিল্লি জানতো না। দিল্লি জানতো না বলেই ফার্স্ট পোস্টের মতন বিজেপি অফিসিয়াল মদত পোস্টে পালকি শর্মা, আপনি নামটা বলেন নাই, নামটা বলবেন, পালকি শর্মা নামে অনেকেই চিনে ফার্স্ট পোস্ট। পালকি শর্মার মুখ থেকে আমরা শুনলাম হঠাৎ করে শেখ হাসিনা নাকি টাইরেন্ট। এটা কিন্তু আমরা শুনছি, আপনার মনে আছে কিনা জানি না, 18 তারিখ, ঠিক যখন বাংলাদেশ ব্ল্যাকআউটে চলে গেল, আমি আপনি যখন রিসার্চের কাজ বাদ দিয়ে পুরো টাইম খালি বাংলাদেশের নিউজ দেখি, আর কোথায় কোথায় বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে এগুলো ফলো করি, আর ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার অফ পার্লামেন্ট, ইউএস এর মেম্বার অফ পার্লামেন্টের চিঠি লিখি যে প্লিজ আপনারা একটা বক্তব্য দেন, প্লিজ আপনারা পুশ করেন। সেই মুহূর্তে পালকি শর্মা হঠাৎ করে বলতেছে শেখ হাসিনা তো টাইরেন্ট। এইটা, এবং এরপর আবার তারা আবার ফিডব্যাক করছে, তারা কিন্তু মোটামুটি 3 দিনের মধ্যে আবার বলতেছে না 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 শেখ হাসিনা টাইরেন্ট না। এবং এখন তো তারা অফিসিয়ালি যে হিন্দু মেরে ফেলছে, হিন্দু মরে যাচ্ছে, শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশে নাকি মাইনরিটি খুব বিপদে আছে। তাদের কিন্তু অনেকবার আমরা পোল্ট্রি খাইতে দেখছি গত 3 সপ্তাহে। অথচ শেখ হাসিনা ল্যান্ড করার পর আপনারা খেয়াল করছেন কিনা জানি না, প্রথম যে মানুষ দেখা করতে গেছে ইন্ডিয়াতে, অজিত দোভাল, সে হচ্ছে অজিত দোভাল, যে এতটাই কুখ্যাত ইন্ডিয়ার ভিতরে যে তার একটা প্যারোডি অ্যাকাউন্ট আছে টুইটারে। একটা মানুষ কতটা কুখ্যাত হলে তার একটা প্যারোডি অ্যাকাউন্ট টুইটারে, আমি বলতে চাচ্ছি না, আমার কোনো প্যারোডি অ্যাকাউন্ট টুইটারে এখনো নাই। অজিত দোভাল হচ্ছে ইন্ডিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার গত 15 বছর ধরে সম্ভবত। এবং তার আগে সে হচ্ছে রয়ের হেড ছিল মেবি। এখন তো র ওনার কাছে রিপোর্ট করে, শুধু ওনার কাছে র, এই যে আপনি করে বলার যে অভ্যাসটা, ওই সুরের কাছে রিপোর্ট করে। এবং শুধু র না, ইন্ডিয়ার সমস্ত গোয়েন্দা বাহিনী, সমস্ত যত রকমের এনএসআই আছে সবাই হচ্ছে ওর কাছে রিপোর্ট করে। এবং সে সুন্দর মতন ওখানে গিয়ে ইন্ডিয়াতে হিন্দন এয়ারবেজে, কোনো এয়ারপোর্টে নামে নাই কিন্তু শেখ হাসিনা। আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন, ইন্ডিয়া কোনো এয়ারপোর্টে কিন্তু ওকে ল্যান্ড করতে দেয় নাই। সে গিয়ে নামছে ইন্ডিয়ান আর্মির একটা এয়ারবেজ, গাজিয়াবাদে। দিস ইজ গাজিয়াবাদে হিন্দন এয়ারপোর্টে। দিস ইজ ডিসগাস্টিং অ্যাজ ফাক। একটা জঘন্য নোংরা ঘটনা এটা, যেটা ম্যাস মার্ডারার পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের একটা আর্মির এয়ারবেজে গিয়ে নামে। ইয়েস, মানে আমি তো ভারতকে নিয়ে, ডক্টর ইউনূস বলছেন কিন্তু কয়েকদিন আগে যে বাংলাদেশে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি হয় এটা বাংলাদেশ আটকে থাকবে না। এটা ভারতের মিডিয়াগুলোতে বলছেন। উনি বলছেন মিয়ানমারে ঢুকবে, মিয়ানমারে আর কি ঢুকবে আমি জানি না, আমার ধারণা মিয়ানমারে এত স্যাচুরেটেড সমস্যা নিয়ে ওখানে কোনো সমস্যা ঢুকানো সম্ভব না, ঢুকলোটা হালকা হয়ে যেতে পারে। কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে যে বলছে, আমি ইন্ডিয়া নিয়ে আরো বেশি চিন্তিত যে ইন্ডিয়ার আর্মি যদি একটা ম্যাস মার্ডার শেখ হাসিনার মতো, যে ডকুমেন্টেড 350, সংখ্যাটা 3000ও হইতে পারে, মানুষ মারার জন্য দায়ী, যে 5 দিন ধরে ইন্টারনেট অফ রেখে মানুষ মারছে। দেখেন ইজিপ্ট নিয়ে মানুষ বলে ইন্টারনেট অফ রাখা ছিল। আই উড লাইক টু অবজেক্ট, ইন্টারনেট অফ রাখা, মানুষ মারা, আর ইন্টারনেট অফ রেখে মানুষ মারা 3টা ভিন্ন জিনিস। এই মহিলা, আমি আর ভদ্র মহিলা বলতে পারতেছি না তাকে,
এই অসভ্য শয়তান 5 দিন ইন্টারনেট বন্ধ রেখে মানুষ মারছে। মানে হাসি পাচ্ছে আপনার কেন আমি জানি না, আমি হাসতে পারি না কারণ দাদা আমরা হাসি পাচ্ছি এই কথাগুলো না আমরা বলতে পারতাম না। হ্যাঁ আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, আমাদেরকে বলতে হয়তো ইউ নো হু, আমাদেরকে বলতে হয়তো শি হু মাস্ট নট বি নেইমড। এই শেখ হাসিনা মানুষগুলোকে মারছে এবং তাকে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আশ্রয় দিচ্ছে। আমি ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে ডক্টর ইউনূসের চেয়ে অনেক বেশি চিন্তিত, কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম 6 মাস পর আমি ইন্ডিয়া ঘুরতে যেতাম, কারণ ইন্ডিয়া ঘুরতে যাওয়া খুব সহজ, 5,000 টাকা দিয়ে ইন্ডিয়া ঘুরতে চলে যাওয়া যায়, বান্দরবন যেতে বেশি খরচ হয়। বাংলাদেশে যদি ওরা এগুলো করতে পারে, আই ক্যান অনলি ইমাজিন মণিপুরে ওরা কি করতে পারে, সিকিমে ওরা কি করতে পারে। আই ক্যান অনলি ইমাজিন ওয়েস্ট বেঙ্গলে ব্রাহ্মণরা তো চাকরি করে মুম্বাই দিল্লি, ওদের হিসাব আলাদা, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সাধারণ মানুষ যারা কখনো শিলিগুড়ি থেকে কখনো বাইর হয় নাই, যারা কখনো মেদিনীপুর থেকে কলকাতা গেছে জীবনে 2 বার, তাদের সাথে যে কি কি ঘটতে পারে এটা নিয়ে এখন আমি প্রচন্ড চিন্তিত। একটা মানে আমি বলতেছি না যে ভারতের সেনা সদস্যরা এসে বাংলাদেশের মানুষকে মেরে দিয়ে গেছে, এই 20 কোটি মানুষের দেশে তার নিজের পুলিশ নিজের আর্মি যেহেতু সাংবিধানিক ভাবে, বিশেষ করে পুলিশ যেহেতু সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রীর হাতে বাঁচা ছিল, they were enough to kill people। কিন্তু ইন্ডিয়ান আর্মি যে পরোক্ষভাবে হলো সহযোগিতা করে গেছে শেখ হাসিনা, আই এম ভেরি ওয়ারিড অ্যাবাউট ইন্ডিয়া। এই দেশটার কি হবে আমি জানি না। একটা গণতন্ত্র আছে ওদের, খুবই আশার খবর, আমাদের গত 16 বছর ছিল না, সেই জায়গা থেকে বললে আমার ইন্ডিয়ানে কথা বলার অধিকার থাকা উচিত না, কিন্তু ওর আর্মি যদি এত বড় কনস্পিরেটোরিয়াল আর্মি হয়, আমি জাস্ট দোয়া করতে পারি ওদের জন্য, আর কিছু করতে পারি না পাশের দেশের নাগরিক হিসেবে। এখন আমি মানে আমার এখানে হচ্ছে আলাপটা হলো যে হচ্ছে যেই কথাটা 3,000 সংখ্যাটা হলো হচ্ছে আম, তুই মানে ক্লেইম কিনা আমি জানি না, মানে অনেকে ক্লেইম করছে আমার মতো সংখ্যাটা 2,500-3,000-এর মধ্যে থাকার কথা। কারণ মানে ব্যাপারটা হয়েছে কি যে হচ্ছে কিছু কিছু জায়গা আমি কুষ্টিয়ার কিছু জানি যে মানে যেদিন গুলি চলছে আমি শুনলাম যে 2জন লোক মানুষ মারা গেছে ওইখানে, মানুষ জানে, কিন্তু কোন 2জন আমি এখনো পর্যন্ত এই গত 10 দিন ধরে আমি জানার চেষ্টা করছি আসলে কোন 2জন মারা গেছে স্পেসিফিক্যালি প্রথম দিন কেউ বলতে পারছে না। তো এই জিনিসগুলো না খুবই হচ্ছে মানে সাংঘাতিক আর কি, মানে হচ্ছে কেউ কোনো সংখ্যাটা মানে বলতে পারছে না। সংখ্যা তারাই বলতে পারছে যারা ওই যে মানে এখানেও কিন্তু ফিল্টার আছে, ইউনিভার্সিটির ছাত্র বা এরকম কিছু স্পেসিফিক মুগ্ধর মতো, মানে ব্যাপারটা হলো কিছু সিগনিফিকেন্ট মানুষজনের কাছ মানে একটা আমরা কিন্তু দেখছি একটা হলো নির্দিষ্ট কি বলবো সোশ্যাল ক্লাসের মানুষ, হয়তো সে গরিব তারপরেও সোশ্যাল ক্লাসের মানুষ, কিন্তু যে হচ্ছে মানে ঝালমুড়ি ব্যস্ত ঢাকা শহরে, ঠিক আছে, তার ব্যাপারে রিপোর্টটা করবে কি? তো আমি হচ্ছে মানে আমি জানি না যে কত মানুষ মারা গেছে এই ব্যাপারে। সোহাগের কোনো মতামত আছে? যে সোহাগ তুমি তো ফিল্ডে ছিলা, যে তোমার কোনো স্পেসিফিক নাম্বার মনে হয় যে এতজন মারা যেতে পারে? খুবই আমার হচ্ছে প্যারা লাগতেছে যে আমরা এই সংখ্যা নিয়ে আমরা করতেছি যে কতজন মারা গেছে, এবং একটা দেশে তো হওয়া উচিত ছিল যে একজন মারা গেলে তারই আসলে আমরা খোঁজ করব, এবং এত বড় একটা রেভলিউশন হয়েছে, এত বছর ধরে একটা দেশে গণতন্ত্র নাই, তারপর গণতন্ত্র আসছে, মানুষের রক্ত দিয়ে আসছে, ওইখানে আমাদের উচিত তো প্রত্যেকটা লাশের হিসাব করা, প্রত্যেকটা লাশের হিসাব করে বের করা আসলে ঠিক কতজন মারা গেছে, কতটা লাশ হচ্ছে মানে একদম আইডেন্টিফাই না করে কবর দেওয়া হয়েছে, ওইটাও আর কি যে হিসাব করা। তাইলে হচ্ছে এই যে এই কি হয় যে পরে হচ্ছে মানে একজন এটা বলছে আরেকজন ওইটা বলছে আর কি, এরকম বিশ্রী তৈরি হয় আর কি। ওরা বলবে যে সরকারি হিসাবের চেয়েও মনে হয় কম, কয়েকদিন পরে তো এটা করবে যারা হচ্ছে খুনি, আর আমরা বলবো যে আরো অনেক বেশি, কারণ আমরা হচ্ছে শুনছি বা দেখছি। এখন ওই যে যেটা আমি বললাম, আমি তো সাভারেরটা আসলে একদম করে আর কি নিজের দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রচুর লাশ এরকম হয়েছে যে জাস্ট ফ্যামিলি গুলা গুলি সহ কবর দিয়ে দিছে, এবং পরে আমি আরো কয়েকটা জায়গায় শুনলাম যে এরকম ঘটনা গ্রামে হয়েছে। গ্রামে তো পোস্টমর্টম নিয়ে গ্রামে মানে একদম ইভেন শহরের লোকজনেরও, আমরা আমাদের রিলিজিয়াস এই একটা বিষয় তো আছে, রিলিজিয়াস ছাড়াও একটা সেন্টিমেন্ট থেকে আমরা হলো আসলে হচ্ছে যে আমার মানুষটা মারা গেছে তাকে আমি কাইটা কুইটা এরকম আমি কি করতে পারি না আর কি, একটা ট্যাবু আছে বলা যায়।
ওই জায়গা থেকে এটা মানে এরকম প্রচুর লাশ হয়েছে, যারা হচ্ছে আর আমাদের দেশে যেই কারণে ওই মানব যে বলতেছে যে 3,000, 2,500, 3,000 এরকম, এটা হইতে পারে। আমাদের দেশে লোক মরার কারণ একটা হচ্ছে আমরা আগুন লাগলেও তো দেখতে পারি, কোথাও আগুন লাগলে কি হয় আমাদের 5,000 লোক আমরা গিয়ে দেখি। এবার তো এরকম হয়েছে যে দেখতে গেছে লোকজন, যে আচ্ছা একটা ছাত্র মারছে ওই জায়গায়, তো সে দেখতে গেছে তাকেও মেরে ফেলছে, ছাদে ওইটা দেখতেছে মেরে ফেলছে, গ্রিল দিয়ে দেখতেছে মেরে ফেলছে, জানালা থেকে দেখতেছে মেরে ফেলছে লোকজনকে, স্নাইপার দিয়ে শুট করতেছে। আমরা কিন্তু জানি যে মেডিকেল গুলা থেকে হচ্ছে যে রেজিস্ট্রি খাতা, সেগুলা হচ্ছে মানে আইন শৃঙ্খলা বাহিনী মেডিকেল হসপিটাল গুলো কলেজগুলোতে যে সেগুলা কিন্তু গায়েব করে দিয়েছে। এগুলো নিয়ে এখন কথা হচ্ছে না, এগুলো রেকর্ড থাকা দরকার যে এই খাতাগুলো গেল কোথায়, এই রেকর্ড গুলো গেল কোথায়, কত লোক মানুষ মারা গেল। বা আমি যতদূর শুনলাম ইভেন কবরস্থানেরও হচ্ছে কত লাশ ওই দিন কবর দেওয়া হয়েছে ওইগুলোরও রেকর্ড নাই। মানে এই জিনিসগুলো তো অ্যালার্মিং যে এই যে অমুক তারিখে 20টা লাশ দাফন হয়েছে, কিন্তু তার আগের 10 দিনে হয়তো একটা একটা বা দুইটা দুইটা করে হয়েছে। মানব কিছু আমি বলতেছিলাম যে সোহাগ ভাইটা মানে আবিদ ভাইটা ভালো কথা বলছেন, সেটা হচ্ছে যে মসজিদ গুলাতেও তো রেকর্ড নাই আমাদের কাছে যে কতগুলো মানুষের জানাজা পড়া হয়েছে। এটা কিন্তু একটা ভালো সোর্স হইতে পারে যারা বাংলাদেশে আসছেন এবং যারা এই ডেমোগ্রাফিটা নিয়ে কাজ করতে চান। তারা শুধু যে হাসপাতালেই চেক করতে পারেন এমন না, তারা কিন্তু মসজিদের ইমামের কাছ থেকেও জানতে পারেন যে আপনি একদিনে কয়টা জানাজা পড়াইছেন এবং কতগুলো লোকের জানাজা, মানে অনেক জানাজা দেখা যাচ্ছে 3-4 জনের একসাথে জানাজা পড়ানো হচ্ছে, কোনো জানাজা হয়ে যেতে পারে। এবং আমাদের তো আসলে একটা বিশাল ক্লাস ডিভাইড আছে, মানে হালকা বামপন্থী শোনার জন্য দুঃখিত, কিন্তু আমাদের তো বিয়ে থেকে শুরু করে সবকিছু আমরা কাস্ট সিস্টেমে না থাকলেও আমরা একটা প্রচন্ড ক্লাস সিস্টেমে থাকি। আমি যেমন ধরেন চিনি না আসলে মানে ওয়ার্কিং ক্লাস লোকজনের সাথে আমার আসলে ওই উঠা বসাটা নাই। ইভেন যারা বাংলাদেশে বামপন্থী রাজনীতি করেন, যারা বিভিন্ন রকমের সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট দল করেন, তারা তো আসলে হাস্যকর হয়ে উঠছেন একটা বড় কারণ হচ্ছে তাদের আসলে যোগাযোগটা নাই। তারা সপ্তাহে একদিন গিয়ে চা খাওয়ার মাধ্যমে দাবি করে যে তারা হচ্ছে সম্পর্ক বজায় রাখে, তারপর আলটিমেটলি তারা ওই বাংলা মোটরের বিভিন্ন বার এসব জায়গাতেই হয়তো অনেক বেশি সোশ্যালাইজটা করেন সেই তুলনায়। মানে সোশ্যালাইজেশনের জায়গাটা কিন্তু নাই ওখানে। হ্যাঁ, মানে মসজিদে জুম্মার নামাজই হচ্ছে সম্ভবত সবচেয়ে বেশি বাংলাদেশে সোশ্যালিস্ট ঘটনা, ওখানেই সবচেয়ে বেশি সব শ্রেণীর মানুষ আসে, সব লিঙ্গের মানুষ না আসলে। কিন্তু এর বাইরে বাংলাদেশে তো আবার মেয়েদেরকে আমরা মসজিদে নামাজ পড়তে দিব না। আমরা তো সৌদি আরবের চেয়ে এক কাঠি ধার্মিক এই ক্ষেত্রে। সৌদি আরবে মেয়েরা মসজিদে নামাজ পড়তে পারে, কিন্তু বাংলাদেশে মসজিদে আবার মেয়েরা নামাজ পড়তে পারে। তো আমাদের হচ্ছে অ্যাটলিস্ট ক্লাস ডিভাইডটা থাকে না মসজিদে, আর কোথাও কিন্তু ক্লাস ডিভাইড যাচ্ছে না। আমার পক্ষে জানাই সম্ভব না যদি রিক্সাওয়ালা মারা যায়, ধরেন ঢাকা শহরে যদি 1000 রিক্সাওয়ালা করে গুলি করে মেরে ফেলে, আমি কোনদিন জানবো না যতক্ষণ পর্যন্ত ব্যাকের কোনো স্টুডেন্ট না মরতেছে আমি পার্সোনালি এফেক্ট হচ্ছি না। আলটিমেটলি এই পুরো খুনের ঘটনায় আমি পার্সোনালি এফেক্ট হচ্ছি যখন তাহির জামান প্রিয় মারা গেছে, তখন আমার মাথায় হাত পড়ছে, আমার কাছে মনে হচ্ছে যে আবিদ ভাই মনে হয় আমাদের নেক্সট জহির রায়হান। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু মানে ইটস ট্রু দুইজনই ডকুমেন্টারি ফিল্ম মেকার এবং দুইজনই যুদ্ধক্ষেত্রে আছেন, কারণ তখন তো আমি আপনি ধরে নিয়েছি যুদ্ধক্ষেত্র। আমি যদি একটু বলতে পারি, মনে করে দিতে চাই জিনিসগুলো, কারণ এগুলো থাকবে না কোথাও। 21 জুলাই প্রোটেক্ট ইউনুস নামে একটা জিনিস আছে, কেউ জানে কিনা আমি জানি না। প্রোটেক্ট ইউনুসকে আমি সারা জীবন প্রজেক্ট ইউনুস পড়ে আসছি, কারণ আমার হালকা ডিসলেক্সি আছে সম্ভবত। আমি এখানে একটা পোর্ট মার্নক নামে একটা জায়গা আছে, আমি ওটা 1 বছর পড়তেছি পোর্ট ম্যানরক, তারপর দেখি ওটা পোর্ট ম্যানরক না, ওটা পোর্ট মার্নক। তো প্রোটেক্ট ইউনুস হচ্ছে ইউনুসকে বাঁচানোর একটা প্রজেক্ট। কেন বাঁচাইতে হবে? কারণ ইউনুসকে হচ্ছে অনেক প্যারা দিচ্ছিল শেখ হাসিনা, আমরা জানি। উনাকে 2 বার পতন হয়ে চুবানো হবে ওনাকে, এইগুলো আবার মানুষের মনে থাকবে কারণ এগুলো উনি নিজেও বলতেছেন। ওনাকে 8 তলা বায় উঠানো হয়েছে কোর্টে, এরকম বিভিন্ন ভাবে 150 কেস দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, যদি আমি ভুল না করে থাকি। মির্জা ফখরুলের পর সম্ভবত সবচেয়ে বেশি মামলা খাওয়া ভদ্রলোক উনি। মির্জা ফখরুলের নামে 2500-এর উপর মামলা আছে, আমরা জানি যে উনি হচ্ছে কোথাও যদি একটা ময়লার গাড়ি জ্বালা দেওয়া হয়েছে মির্জা ফখরুল নাকি এটা জ্বালাই দিচ্ছে। ভদ্রলোকের কি পরিমাণ এনার্জি, এই বয়সে উনি একটা লাইটার হাতে কেরোসিন তেলের বোতল হাতে ঘুরে বেড়াচ্ছে ময়লার বালতিতে আগুন দেওয়ার জন্য। শেখ হাসিনার ক্রিয়েটিভিটি, শেখ হাসিনা এবং তার যে গং শাহরিয়ার কবির জাফর ইকবাল, ওদের ক্রিয়েটিভিটি শিশু সাহিত্য লেখাতে সীমাবদ্ধ ছিল না, তাদের ক্রিয়েটিভিটি অনেক ভয়ানক। তো ইউনুসকে বাঁচানোর যে প্রজেক্টটা, এই ঘটনাটা আমার কাছে খুব বিস্ময়কর, কারণ 18 তারিখের পর আবিদ ভাই আমার কাছে কার্যত মিসিং অর ডেড। পুরো বাংলাদেশের সবাই, আমার নিজের ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাই আমার কাছে ভয়েস টেক্সট আসে ঢাকা থেকে আমার বন্ধু বান্ধবরা ভয়েস টেক্সট পাঠাইতে পারে কোনো মতে। আমাকে কলকাতা থেকে ফোন দিয়ে লোকজন বলে যে ঢাকা কি হচ্ছে, কিছু খবর পাচ্ছ? কি ধরনের যুদ্ধক্ষেত্র, আমরা তো ভুলে যাচ্ছি এখন। এবং যখন বলতেছে যে এখন যা চলছে এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, আরে ভাই তুই কি ওই বাংলাদেশ চাইছিলি?
তুই কি ওই বাংলাদেশটা চাইছিলি যে এই বাংলাদেশে 5 দিন ধরে কোনো যোগাযোগ করা যাবে না বাইরের থেকে? এই বাংলাদেশে মানুষ রাস্তায় বের হইলে, আমরা ভিডিও দেখছি রাস্তায় পুলিশ হচ্ছে গুলি করতে করতে আগাচ্ছে। গতকালকে একটা ভিডিও আমরা আবার দেখলাম ভাইরাল হইতে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ বলতেছে স্যার একটা গুলি করি একটাই মরে, বাকিটি মরে না। এটাই হইতেছে সমস্যা, বাকিটি সরেও না, বাকিটি যায় না, বাকিটি সরেও না। আমরা কি এই বাংলাদেশ চাইছিলাম? তুমি ভাই পৃথিবীর সবচেয়ে যেই বাংলাদেশই বলবা, ওই বাংলাদেশ তো সেই বাংলাদেশের তুলনায় কিচ্ছু না, ডিসগ্রেসফুল ওয়ার্ল্ড। সেই অবস্থায় আমরা দেখলাম বাংলাদেশ থেকে একটা বার্তা আসছে 21 তারিখ, প্রোটেক্ট ইউনুস থেকে একটা বার্তা বের হলো। আপনার মনে আছে কিনা জানি না, আমি আপনাকে তখন বলতেছিলাম যে ইউনুস দায়িত্ব নিয়ে 5 মিনিট আমি তোর কাছ থেকেই ফার্স্ট পেলাম। আমি তখন একটা বড় ভাইয়ের সাথে এখানে মানে আমি 3 দিন ধরে ঘুমাইতে পারি না। আমি আসলে মানে পুরো মাথা আমার কোনো কিছু ঠিক নাই। হ্যাঁ মানে মানে 3 দিন ধরে রান্না করি না, খাওয়া দাওয়াও নাই আমার ঠিক। মানে ওই সময় হচ্ছে তোর মেসেজটা আসলো যে ভাই একটা ঘটনা ঘটছে। আমি বললাম, আমরা তখন সারাদিন আসলে অনলাইন চষে বেড়াই যে কোথায় কোন হচ্ছে টুইট করলো, কোন হচ্ছে পার্লামেন্ট মেম্বার ব্রিটিশ অথবা হইলো হচ্ছে কোন কংগ্রেস পার্সন হচ্ছে টুইট করলো, এবং এইগুলা আমরা আসলে কালেক্ট করছিলাম এবং সবাইকে মেইল করছিলাম আর কি। ঠিক সেই মোমেন্টে আসলে পাইলাম যে ও মানে ইউনুস একটা বোল্ড মুভ নিল, যে মানে প্রোটেক্ট ইউনুস থেকে একটা মেসেজ আসলো যে দেশের ব্যাপারে। পয়েন্ট আছে, অবরুদ্ধ ঢাকা থেকে শফিকুল আলম নামে সাংবাদিক আছেন যিনি ইউনুসের প্রেস সেক্রেটারি হয়েছেন, এএফপি আমি বলতেছি। উনিও হচ্ছে অবরুদ্ধ ঢাকা থেকে কিছু মেসেজ দেওয়ার পর উনি পুরো স্ট্যাটাস ডিলিট করে দিলেন, গায়েব। ওনার অ্যাকাউন্টও ছিল না, ওনার অ্যাকাউন্ট ছিল না, অনেকদিন পাই নাই। মাঝখানে অনেকদিন ওনার অ্যাকাউন্টও পাচ্ছি না, আমাদের সোর্স নাই। ঢাকার আইডিজ লেখা শফিকুল আলম, যাকে অনেকে শহীদুল আলমের সাথে গুলায় ফেলেন একই রকম এফিলিয়েশনের কারণে, একই রকম নামের কারণে। মানে ভাগ্যিস আমাদের নাহিদ একজন, ভাগ্যিস আমাদের 2-3টা নাহিদ নাই। তো এই শফিকুল আলম হাওয়া ইউনুস, আমি জাস্ট রিক্যাপটা করি। 21 তারিখ ইউনুসের এই মেসেজটা আসলো, আমরা প্রচন্ড অবাক হয়ে অলমোস্ট, ওই যে বিএনপির এক নেতা বলছিলেন যে মাননীয় স্পিকার আমি তো চোদনা হয়ে গেলাম, আমরা অলমোস্ট চোদনা হয়ে গিয়ে আবিষ্কার করলাম 26 তারিখ অলিম্পিক উদ্বোধনের সময় ঠিক আগে চিটাগাংয়ের লোকজনের একটা ইউটিউব চ্যানেলে ইউনুস সাহেবের সাক্ষাৎকার। এটা আমি হঠাৎ করে কিভাবে পেলাম, আমাকে দিলেন প্রথমে। ভাইরালও হয়নি, ওটা কেউ জানেও না, এখনো জানে না ওটা এক্সিস্ট করে পৃথিবীতে। এটা আমরা দিয়ে দিতে পারি লিংক। ইউনুস 21 তারিখ বললেন যে আমি তো আটকা পড়ে গেছি, হে পৃথিবীবাসী আমাকে বাঁচাও, আমাকে না বাঁচালেও বাংলাদেশকে বাঁচাও। খুবই ছোট্ট, মিনিমাল, খুবই ইফেক্টিভ একটা মেসেজ দিলেন। ও মা 26 তারিখ উনি প্যারিস। আমি জানি না উনি কিভাবে প্যারিস গেছেন, আমি এত ভালো ফ্লাইট ট্র্যাক করতে পারি না। ওনার কোনো চার্টার প্লেন নাই, এটা আমরা জানি। ওনার নিজস্ব কোনো বিমান নাই, কারণ উনি ব্যক্তিগত সম্পদে বিশ্বাস করেন না, উনি অলমোস্ট কার্ল মার্কস হয়ে গেছেন। কিন্তু উনি কোনো না কোনো ভাবে হি টার্নড আউট টু বি ইন প্যারিস। হি ওয়াজ ইন প্যারিস। ভেরি ফানি, ভেরি ইন্টারেস্টিং। উনি প্যারিসে, এবং উনি প্যারিসে কেন, আমি একটু জিনিস, এটা খুবই জরুরি বাংলাদেশের লোকজনের জানা। বাংলাদেশের লোকজন নিজেদেরকে অনেক ছোট মনে করে, আমরা এত ছোট না। আমি আপনাদেরকে কিছু জিনিস বলবো, এটা এগেন খুব ভালো শোনাবে না। এবং আমি রিসেন্টলি জিনিস জানছি আবিদ ভাই, এটা হচ্ছে যে আমাদের পডকাস্টের দৈর্ঘ্য আসলে খুব বড় না। পৃথিবীর মানুষ আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টার পডকাস্ট শোনে, এটাই আসলে পডকাস্টের দৈর্ঘ্য। কারণ লোকজনের আসলে মানে কি করবে, লোকজন তো জানতে চায়, লোকজন কিছু জানতে চায় মানুষের কাছ থেকে, কারণ সবাই তো আমরা সবকিছু জানি না। সেটা হচ্ছে যে এই যে ইউনুস সাহেব, উনি যে ফ্রান্সের সাথে অনেক ভালো সম্পর্ক রাখেন, এটা তো আপনারা জানেন। সাধারণ মানুষ হয়তো মানে আমাদের অনেকেই জানে না, আমাদের ভাই ব্রাদাররাই। ইউনুস সাহেবের সাথে মাকরুর খুবই চমৎকার সম্পর্ক। ইউনুস সাহেব একটা বই লেখেন, নাম হচ্ছে 30, দ্য ওয়ার্ল্ড অফ 30। তো আমরা জানি যে জাতিসংঘর তো আসলে অস্তিত্ব খুবই প্রশ্নের মুখে সবসময়। বাংলাদেশ এত কিছু হয়ে গেল, জাতিসংঘের বিমান থেকে গুলি করা হলো, আমরা ভিডিও দেখছি। জাতিসংঘ বললো আমাদের বিমান ব্যবহার করো না প্লিজ, হেলিকপ্টার বিমান বললে আবার এটা হেলিকপ্টার ব্যবহার করো না। এটা ছিল জাতিসংঘের দৌড়, যে আমাদের হেলিকপ্টার যেন ব্যবহার না করা হয়, মানুষ মারলে তোমরা মারো। এই জাতিসংঘের পিস কিপিং ফোর্স আছে আফ্রিকাতে, আমরা জানি। সেই দেশগুলোতে ফ্রান্সের ভূমিকা প্রশ্নবিদ্ধ, এটাও আমরা জানি। আমি দেখতেছিলাম যে কোন কোন দেশ থেকে ওখানে সোলজার পাঠানো হয়। তো সোলজার পাঠানো হয় সেই সব দেশ থেকে যারা ন্যাটোর সদস্য না। যেমন আয়ারল্যান্ডে সোলজার যায় প্রচুর পরিমাণে, নেপাল যায়, পাকিস্তান যায়, বাংলাদেশ যায়। ঘটনাটা হচ্ছে ওখানে এমন অনেক কিছুই করতে হয় যেটা আসলে আইরিশ সোলজারদেরকে দিয়ে করানো সম্ভব না, কারণ করলে পরে পিটিএসডি হবে। বাংলাদেশের মানুষের পিটিএসডি হলে পৃথিবীর কারো কিছু যায় আসে। আমাদেরকে ট্রমা দেওয়ার জন্যই তো আসলে পশ্চিম, আমরাই তো থার্ড ওয়ার্ল্ড ট্রমা ভিকটিমস। আমাদের পাসপোর্ট, যেমন আমার পাসপোর্ট হচ্ছে 2 মাস ধরে এমবেসিতে করতেছে, ভিসা দিবে কি দিবে না কেউ জানে না। মানে আমাদেরকে তো তারা মনে করে ফেল না, আমাদের সোলজাররাও ফেল না, টাকা দেয়, কাজ করায়, কোশ্চেনেবল কাজকর্ম করাবে, যখন যেমন চাই করাবে, দরকার হলে পেঁয়াজের বস্তা টানাটানি করাবে।
সেটাও হয়তো কোনো কোনো সাদাদের পিটিএসডি করে দিতে পারে, কারণ সাদাদের ব্যাপারে ভাই আমি জানি না, সাদারা একটা ডিফারেন্ট ব্যাপার, তাদের পৃথিবীটাই আলাদা, তারা অনেক কিছু বের করে ফেলছে। তো ইউনূস সাহেব একটা জিনিস বাইর করছে 3-0। আমি যদি ভুল না করি, আমার প্রেডিকশন হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পর জাতিসংঘের নতুন গোল হচ্ছে 3-0 বাস্তবায়ন করা। আমি একটা ছোট নোক্তা দিই এখানে, যে এটা মানুষজন খুব সুন্দরভাবে জানতে পারবে। গুগলের একটা হচ্ছে ওদের একটা ডক্টর ইউনূস একটা সাক্ষাৎকার 2016 সালে, আমি যদি ভুল না করি 16 বা 17 সালের দিকে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এই 3-0 নিয়ে আলাপটা দিতে। 3-0 মানে হচ্ছে জিরো পভার্টি, জিরো কার্বন এমিশন, পভার্টি, হ্যাঁ না, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন এমিশন আর জিরো পভার্টি, জিরো প্রফিট, এই তিনটা এটা নিয়ে কিন্তু সে আলাপ দিচ্ছে 2016 বা 17 থেকে। ঠিক আছে, এটা 2030 সালের দিকে হয়তো আমরা দেখতে পাবো এই যে এসডিজি যে গোলগুলো আছে এগুলো শেষ হলে আর কি। 30 সাল কেন? কারণ ওটা 2030। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্য হোল প্ল্যান মেক সেন্স। এবং এই ভদ্রলোক এইটাই শেষ পর্যন্ত উনি রিসেন্টলি বলে ফেলছেন যে বাংলাদেশ হবে 3-0 বাস্তবায়নের একটা আদর্শ। তো উনি হচ্ছে এই জিনিস এবারের প্যারিস অলিম্পিকের থিমও বানাইছেন। তো ওনাকে তো প্যারিস অলিম্পিকে যাইতে হইতো। তো কি অদ্ভুত ঘটনা, 21শে জুলাই উনি কোনো আলাপে নাই, উনি 26 জুলাই ফ্রান্সে। এবং আমি মোটামুটি নিশ্চিত যে তখন থেকেই শেখ হাসিনা তার এই হাস্যকর খেলা হারাই ফেলছে। এবং এগিয়ে মানুষজন মনে করে শেখ হাসিনা সাইকো, ওর মাথা নষ্ট। দেখেন, মাথা নষ্ট দেওয়া হয় না বাংলাদেশে। আমার ধারণা শেষ প্রপারলি মাথা নষ্ট রাষ্ট্রনায়ক ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব। সরি, এটা সত্য কথা। ওনার পরে এরকম পিওর মানে যাহা মন চায় তা, আমি আমার রাজ্য প্রতিষ্ঠা করিলাম, কায়েম করিলাম বাকশাল, সোভিয়েত ইউনিয়নের গঠনতন্ত্র নিয়ে একটা কপি পেস্ট করে একটা বাকশাল বানায় ফেললাম। এটা বাংলাদেশের মানুষজন স্বীকার করে না বা জানে না যে সোভিয়েত ইউনিয়ন আর বাকশাল কত ওয়েল কানেক্টেড। এই কারণে বাকশালের ভিতর কমিউনিস্ট পার্টি বিলুপ্ত হয়ে ঢুকে গেছিল। পরে কমিউনিস্ট পার্টি আবার জিয়াউর রহমান আমলে এসে বলছে যে না না, আমরা বিলুপ্ত হই নাই, আমরা একটা ভান ধরেছিলাম। এটা যে কি হাস্যকর, কমিউনিস্ট পার্টি নিজের ইয়ে আছে, এটা তাদের মিটিং এর নোটস আছে যে আমরা আচ্ছা আমরা সরে যাচ্ছি ইয়া থেকে, মানে ওইটা নিয়ে আমরা আরেকদিন আলাপ করার ইচ্ছা আছে। যে রাষ্ট্রনায়ক সে আসলে বোকা না, সে আসলে ইউনূসকে দেখতে পারে না কেন? এটা নিয়ে আমার নিজের পার্সোনাল বিশ্বাস, বাংলাদেশ উন্নত হোক, বাংলাদেশ ডেভেলপড হোক, বাংলাদেশ এটা সিঙ্গাপুর হোক, এইটা আসলে ইন্ডিয়া চায় না। এবং আমি একটু যোগ করি, এখানে আমার বিভিন্ন ভাই ব্রাদাররা আছেন যারা হয়তো তুলনামূলকভাবে ধর্মকে রাজনৈতিকভাবে দেখেন বলেই তারা মনে করেন যে আমরা মুসলমান বলে দেখতে চাই না। এরকম না বিষয়টা, আমরা বুদ্ধিস্ট হলেও মিয়ানমার অস্থিতিশীল হোক এটাও ইন্ডিয়ার অনেক পছন্দ। কারণ নেপাল হিন্দু হলেও নেপাল গরিব থাকুক এটাও পছন্দ। খুব ভালো। নেপাল যদি উন্নত হয়, নেপাল উন্নত সম্ভব না, কোনো সমুদ্র নাই, হিমালয় পর্বতকে সমুদ্র হয়ে যেতে হবে। নেপাল উন্নত হচ্ছে এই ইয়াগুলা হচ্ছে প্রস্টিটিউট সাপ্লাই দিবে কে? মানে বোল্ড স্টেটমেন্ট ভাই, কিন্তু আমার কথাটা হচ্ছে যে বাংলাদেশ উন্নত হলে ইন্ডিয়ার সমস্যা কেন? কারণ এরকম কানাঘুষা আমি শুনছি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সময়ে রাষ্ট্রনায়করা বলছেন যে আমি কারণ ইন্ডিয়ার কনস্টিটিউশন আমি পড়ার চেষ্টা করতেছিলাম, ওটা বাংলাদেশের কনস্টিটিউশন 3 গুণ। ওখানে হচ্ছে তারা কোন রাজ্যের উপরে কোনো বাইন্ডিং দেয় নাই, যে কারণে কার্নেগি এন্ডাওমেন্টের এরকম আর্টিকেল আছে 16 সালের, ইন্ডিয়া স্টেটগুলো তো চাইলে নিজেরা বিভিন্ন দেশের সাথে চুক্তি করতে পারে। মানে পশ্চিমবঙ্গ চিন্তা করেন, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড মিলে বাংলাদেশের সাথে চুক্তি করতে পারে, বাণিজ্য চুক্তি। এটা আসলে ইন্ডিয়াতে কনস্টিটিউশনের কোনো ফ্রেমওয়ার্ক নেই এটা আটকানো। কেস করতে হবে, কেস ল দিয়ে তখন কোনো একজন কোর্ট থেকে আসতে হবে যেটা করা যাবে নাকি যাবে না। কিন্তু এখন পর্যন্ত এটা ঘটে নাই, কারণ ইন্ডিয়াতে দিল্লি খুব শক্তভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ যদি উন্নত হয়, কারো মাথায় যদি এই জিনিসটা আসে যে না 10টা অস্ত্রের প্রয়োজন নাই, আমি $10 বিলিয়ন পশ্চিমবঙ্গকে ধার দিব, এই শর্তে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যকে দিবে না, এইটা যদি ইন্ডিয়ার সাথে আমরা শুরু করি, ইন্ডিয়া থাকবে না, মানে থাকবে আরো লুজেন আপ হবে। ইন্ডিয়া একটা ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা স্ট্রাকচারে পরিণত হতে পারে। এইটা তো দিল্লির ওরা চায় না, এটা তো এখানে ব্রাসেলস ওরা চায় না যে ইউরোপিয়ান ইউনিয়ন তারা আরো শক্ত করতে চায়, ইউরোপিয়ান ইউনিয়ন তারা একটা কনস্টিটিউশন বানাতে চায়। সেক্ষেত্রে তো ইন্ডিয়া এটা চাবেই না যে তার রাজ্যগুলো ইন্ডিভিজুয়ালি খেলুক। বাংলাদেশ, মিয়ানমার, নেপাল এরা ডেভেলপ করা কোনো ধর্মীয় কারণে না, ইকোনমিক কারণে ইন্ডিয়ার জন্য একটা বিশাল ইন্ডিয়ার যে দিল্লির মনোপলি, যে আদানি সাহেব, আম্বানি সাহেব, যাদের কোটি কোটি টাকা, এদেরকে সাহেব না বলে উপায় নাই। কারণ হয়তো দেখা যাবে জীবনে কোনো না কোনো পর্যায়ে গিয়ে আমি এদের কোনো জায়গায় চাকরি করি, জানিও না এদের আন্ডারে চাকরি করি, এদের এত টাকা, এই এদের যে পরিমাণ পয়সা, এগুলো সব দিল্লি মুম্বাইয়ের যে বেল্ট, ওই বেল্ট যেটা মানুষ সাপ্লাই দেয় ইউপি আর বিহার, আর যেটা টাকা সাপ্লাই দেয় মুম্বাই। এই যে দিল্লির যে মেট্রোপলিস, দিল্লির যে এনসিআর এর যে টাকা,
এবং কন্ট্রোল, যে পলিটিক্যাল কন্ট্রোল, এটার ভয়েই তারা আসলে ইউনূসকে পছন্দ করে। ইউনূসকে শেখ হাসিনা পছন্দ করতো না, আমার ধারণা এটা একটা এক্সাজারেশন। আমার ধারণা শেখ হাসিনা যেন ওকে পছন্দ না করে সেটা সম্ভাব্য সকল চেষ্টা দিল্লি থেকে করা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কারণ মানে খুব একটা বিরোধ কিন্তু ছিল না, মানে খুব একটা দূরের, মানে আমি যদি ভুল না করে থাকি তাহলে আমার ছোটবেলায় আমি হচ্ছে প্রচুর মোহাম্মদ জাফর ইকবালের কলাম পড়তাম, এবং মোহাম্মদ জাফর ইকবালের হচ্ছে হচ্ছে সেই কলামে কিন্তু মানে একটা কলামে পড়ছিলাম সে প্রতি বছর ওয়েট করে ইউনূসের নাম সে কখন দেখতে পাবে নোবেল প্রাইজ পাওয়ার জন্য, এবং ইউনূস যখন নোবেল প্রাইজ পায় সে দীর্ঘ কলাম লেখে ইউনূসকে নিয়ে, জাফর ইকবাল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই মানে যারা হলো হচ্ছে শেখ হাসিনার নানা সময় বুদ্ধিজীবী, যারা হলো হচ্ছে অনেক ন্যারেটিভ তৈরি করেছে বাংলাদেশে, অনেক গণহত্যার জন্য, অনেক খুন খারাপির জন্য, এই মাস্টার মাইন্ডরা, জাফর ইকবাল, শাহরিয়ার কবিররা, এরা কিন্তু ওয়েল কানেক্টেড ছিল ইউনূসের সাথে, কারণ ইউনূসের যে চিন্তা ভাবনা, তার যে সেকুলার আইডিয়া, তার সাথে কিন্তু তারা অ্যালাইন্ড। ঠিক আছে, তার মানে শেখ হাসিনার থেকে কিন্তু খুব দূরের মানুষ কিন্তু ইউনূস কখনোই ছিল না। দূরত্বটা বাড়লো কখন? আমরা দেখতে পাই যখন 2008 সালের পরে আওয়ামী লীগ মোটামুটি হচ্ছে ভারতের দিকে চলে যাচ্ছে, তখন থেকেই তার ইউনূসের সাথে অনেক ঝামেলা, এবং 11-12 সাল থেকে কিন্তু সেই ঝামেলাটা হলো একটা মানে কি বলবো একটা 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 পিকে পৌঁছায় আর কি। তো ওইটাই আর কি। তো মানে আমরা আসলে হচ্ছে আর একটা জিনিস নিয়ে আমি আসলে আলাপ করতে চাই, সেটা হলো হচ্ছে আহ মানে গণকমিশন আমরা দেখতে পেলাম, একটা হুট করে হচ্ছে একটা গণকমিশন হাতে পেলাম আমরা। গণকমিশন পেয়ে আমরা একটা অনেকেই স্বস্তির নিঃশ্বাস পেলো সারা বাংলাদেশ জুড়ে। গণতদন্ত কমিশন, সরি, গণতদন্ত কমিশন। এবং গণতদন্ত কমিশনে অনেকের নাম ছিল যাদেরকে অনেকে পছন্দ করতো না, আওয়ামী লীগের দালাল হিসেবে চিনতো। তারপরেও একটা কিছু হলো, মানে ইউনূসের বার্তার পরেই কিছু 2 দিন পরেই আমরা দেখলাম যে হাইকোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রাঙ্গণ থেকেই তো, তাই না? মানে মানে ওই যে ওই দিন যে যেটা যে যে ইয়ে হলো, মানে গুলি করা যাবে না। শোনা হচ্ছে আমার কথা? হ্যালো? শুনতে পাচ্ছি। গুলি করা যাবে না, সেটা তো হলো, এটা এটা কবে ছিল? এটা মনে হয় 27 তারিখে ছিল, আমি যদি ভুল না করে থাকি, বা 29 বা আরেকটু আগে। 30 আমার ধারণা, আর একটু পরে। 30 হওয়ার কথা। আচ্ছা, আ- থিংস আর হ্যাপেনিং টু ফাস্ট। 29 জুলাই তদন্ত কমিশন হয়, আর 30 জুলাই সম্ভবত রায়টা আসে। আচ্ছা, ওকে। এর মাঝে কিন্তু আমরা একটা বিবৃতি দিই, মানব মনে আছে যে হচ্ছে আমরা কিন্তু প্রথম মনে হয় দাবি করি যে হলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অ্যালায়েন্স থেকে, যে শেখ হাসিনা খুনি, এবং শেখ হাসিনার হাতে রক্ত লেগে আছে, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই। আমরা প্রথম ড্রাফট করলেও প্রথম বক্তব্য আসছে সলিমুল্লাহ খানের কাছ থেকে। ঠিক আছে, আচ্ছা, সলিমুল্লাহ স্যার প্রথম হলো হচ্ছে ইয়া করে, তাই তো? মানে দ্বিতীয়। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে দ্বিতীয়, মানে আমরা ড্রাফটটা মনে হয় সলিমুল্লাহ স্যারের আগেই করেছিলাম, আমরা ড্রাফট রাইট? করছিল 2 দিন আগে, কিন্তু সবার মানে স্বাক্ষর নিতে নিতে তাও সব মিলে 40 জন। কারণ আমার মনে পড়ে যে বাংলাদেশে বসবাসরত বা বাইরে বসবাসরত বিভিন্ন গবেষকরাই কারণে অকারণে অনেক কিছু বলছে তখন, যে তারা কেন স্বাক্ষর করতে পারবে না। কারণ একজন তো আমাকে বলছে যে শেখ হাসিনা তো কখনো পড়বে না, বুঝো না? মানে এটা তো আসলে মানে, এবং যে বলছে সে কিন্তু আবার বাংলাদেশেও থাকে না, সে থাকে হচ্ছে ইউএস এর একটা খুবই নামজাদা একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, এবং সে আমাকে বলছে যে শেখ হাসিনা তো কখনো পড়বে না, বুঝো না? আচ্ছা, মানে দা শিয়ার ডিসবিলিফ অফ পিপল যে শেখ হাসিনার মতন একটা শয়তানের পতন সম্ভব। মানে মানে ওরা যদি ওই লড়কে সময় কিন্তু আমরা হিসাব করছিলাম যে আমরা আর জীবনে বাংলাদেশে যাইতে পারবো না, মানে মানে ওরা যদি হ্যারি পটারের ক্যারেক্টার হইতো, ওরা হগওয়ার্টসটাকে ভোল্ডেমর্টের কাছে লিখে দিয়ে দিত যে মামা আপনি রাখেন, মামা আপনি চালান, মামা আপনি তো পড়বেন না, আমরা তো বুঝে ফেলছি যে আপনাকে কে মারবে, আপনি তো মহান। এবং আসলেই তো মহান। যেমন ধরেন চিন্তা করেন যে মাক্রোর সাথে বাংলাদেশে খাতির আছে দুইজনের, ইউনূস আর রাহুল আনন্দ। কি সুন্দর, কার বাড়িতে আগুন যায়? রাহুল আনন্দের বাড়িতে আগুন যায়। মানে এগুলো তো আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের অ্যাপারেটাসের পূর্ব পরিকল্পিত জিনিস, সেই মানে সাল থেকে চলতেছে। মানে মানব, এখানে এখানে তুই কি বলতে চাচ্ছি যে হচ্ছে এই রাহুল আনন্দের বাসায় আগুন লাগানোটা ইচ্ছাকৃত, কিন্তু যে পক্ষ আগুন লাগানো মানে যে পক্ষ আগুন লাগিয়েছিল বলে আমরা ভাবছি সেই পক্ষ না, সেটা হয়তো বা আওয়ামী লীগ, বা সেটা হয়তো বা হচ্ছে
যারা এক্স গভর্নমেন্ট ছিল, দেখেন এক্স গভর্নমেন্টের গুনস, এরাই হচ্ছে আগুনটা লাগিয়েছিল। দেখেন বাক স্বাধীনতা নিয়ে অনেক অনেক কিছু বলে যে এটা নাকি বলা যাবে না, ওটা নাকি বলা যাবে না, কিন্তু সত্য না। যে কোনো কিছু বলার অন রিজনেবল গ্রাউন্ডস যে কোনো কিছু বলার আমার আসলে অধিকার আছে। অন রিজনেবল গ্রাউন্ডস আফটার থিঙ্কিং অ্যাবাউট ইট ফর আওয়ার্স আমি মোটামুটি বদ্ধপরিকর যে এই আগুন লাগানোর ঘটনাগুলা, বাংলাদেশে যে আগুন লাগানোর ঘটনাগুলা যেগুলো র্যান্ডম আগুন লাগছে, এগুলা কোনোটাই কোনো ব্যক্তির উদ্দেশ্য প্রণোদিত বা কোনো দলের উদ্দেশ্য প্রণোদিত না হইলেও যেই আগুনগুলোকে আমরা নাম দিতে পারি, যেমন ধরেন আবিদ ভাইয়ের বাসায় যদি আগুন লাগতো জাস্ট সেই, তাইলে আমি মোটামুটি শিওর থাকতাম 70% যেটা উদ্দেশ্য প্রণোদিত, কারণ এই ভদ্রলোক ডকুমেন্টারি বানায়। জহির রায়হান যে গুম হয়েছে, আমরা যে বিশ্বাস করি না যে তাকে বিহারিরা গুম করছে, কেন করি না? কারণ জহির রায়হান একটা মানুষ, তাকে বিহারিরা কেন? এটা শাহরিয়ার কবির তো বিশ্বাস করতে হবে 92 সাল পর্যন্ত, আওয়ামী লীগের দালাল হওয়ার আগ পর্যন্ত। জহির রায়হানকে কেন বিহারিরা গুম করবে? তাদের কি সাহস হবে গুম করার? ইত্যাদি ইত্যাদি। একইভাবে রাহুল আনন্দের বাড়িতে কেন আগুন লাগবে? অবশ্যই 32 নম্বরে কি ব্যাপারটা খুব সিম্পল। ধরেন 32 নম্বরে আগুন কে লাগাইছে এটা নিয়ে আমি শিওর না, কিন্তু এটা কোনো সাধারণ মানুষ হাঁটতে ফিরতে আগুন লাগাই দিয়েছে এটা বিশ্বাস করি। 32 নম্বরে পুরো ছাই হয়ে গেছে, তাই না? মানে হাঁটতে ফিরতে আগুন লাগায় না এগুলাই। রাহুল আনন্দের বাড়িতে যদিও জায়গাটা নাকি বাইরের থেকে দেখা যায় না, খুবই র্যান্ডম লুকিং একটা জায়গা, এবং সেটা নাকি 32 নম্বরের বাড়ির পাশেই একেবারে সন্নিকটে, কিন্তু এটাও র্যান্ডম লেগে গেছে এটা আমি বিশ্বাস করবো না। মানে এটা হচ্ছে আমার কাছে এরকম যে একদিন র্যান্ডম কিছু লোহা লোক করে একসাথে জোড়া লেগে অ্যাপোলো 11 হয়ে চাঁদে চলে গেছে। somebody had to plan it. এখানে মানে আবিদের কি কোনো হচ্ছে আলাপ আছে? আমাদের লোকাল মিডিয়াতে আছে, তারপর হচ্ছে রাহুল আনন্দ হচ্ছে ওরকমই বলতেছে যে হয়তো ওনার আর কি ওইটা পরিকল্পিত ভাবে ছিল না, অ্যাক্সিডেন্টালি আগুনটা লাগছে। মানে ওনার বাসায় স্পেসিফিক্যালি ওনার বাসায় যায় না, আগুনটা লাগানো হয় না, এরকম আর কি লোকাল মিডিয়া আসছে। এবং এই জন্য হচ্ছে অনেকেই কিন্তু তার উপর মানে অনেকে তো সুযোগেই থাকে আসলে। তুমি হচ্ছে মানে মেজরিটি ভুল করলে ভুল, কিন্তু মাইনরিটি একটু ভুল করলেই তো 10 গুণ ভুল। না, ওনার চুপ করে থাকাটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, এই কারণে ওই চুপ করে থাকাটাই হয়তো ওনার যে এক্সিস্টেন্স ওনার জন্য অনেক ভালো। ওনাকে আমি কোনো বিপদে ফেলতে চাচ্ছি না এগুলা বলে, কিন্তু আবিদ ভাই মানে শহীদুল্লাহ কায়সারের কন্যার গত 10 বছরের দালালি দেখার পর মানে ভিকটিমের মুখ থেকে কোনো স্টেটমেন্ট নিতে গেলেও আমার ভয় হয়, বা ভিকটিমের ফ্যামিলির থেকে স্টেটমেন্ট নিতে আমার ভয় হয়। ভিকটিমের ফ্যামিলি বা ভিকটিম কি স্টেটমেন্ট দিচ্ছে এটাকেই যে আমার নির্জলা নিতে হবে তাও তো সত্য না। আমি দেখি যে রাহুল আনন্দর বাসা কেন, আমি একেবারে নাম ধরে বলবো কারণ আমি বাংলাদেশে থাকি না অনেকদিন, হয়তো চলে আসতে পারি নেক্সট মাসে, তখন আবার ঝামেলা হয়ে যাবে, হয়তো নাম ধরে বলা ঠিক হবে না, নাম না ধরে বলি। বাংলাদেশে অনেকগুলো ব্যান্ড আছে, অন্য অনেক ব্যান্ডের আর্টিস্ট ধানমন্ডি এলাকায় থাকে, তাদের বাসাতে আগুন লাগতে পারতো। বেসে বেসে রাহুল আনন্দ, আমরা জানি জলের গানের ভোকালিস্ট 2 জন, তাদের মধ্যে একজনের বাসায় আগুন লাগার একমাত্র পসিবল কারণ আমার কাছে এইটা যে রাহুল আনন্দের সাথে এমানুয়েল ম্যাক্রোর সেলফি আছে। মানে ইউনুস তখন প্যারিসে বসে আছে এবং হচ্ছে রাহুল আনন্দের সাথে হলো ম্যাক্রোর সেলফি আছে, মানে যাতে ম্যাক্রো অ্যাটলিস্ট বলে যে বাংলাদেশের এই ঘটনাগুলোকে আমি কন্ডেম করিলাম, যেটা সে বলতে পারে নাই, কারণ দিন শেষে বাংলাদেশের পুরো ঢেউটাই ঘুরে গেছে, এবং ঢেউ ঘুরে যাওয়ার তো অনেক কারণ আছে, এটা তো জাস্ট শুধুমাত্র মানে এটা তো একটা বড় বিশাল ঘটনা। এবং আমার শেষ কবে আমি জানি অনেকে বলবে আশরাফ ঘানি পালাইছিলেন আফগানিস্তান থেকে, কিন্তু আশরাফ ঘানি তো পালাইছিলেন মানুষ খুন করে না, খুন হওয়ার ভয়ে। আর শেখ হাসিনা পালাইছে হাজার হাজার মানুষের রক্ত হাতে নিয়ে, পালাইছে এমন একটা আর্মির কাছে যে তাকে খুন করতে সাহায্য করছিল বলে আমরা বলতেছি। আশরাফ ঘানি পালাইছে এমন একটা দিকে যারা তাকে ডেভেলপমেন্টে সাহায্য করতেছিল, খুন করায় না। আশরাফ ঘানিকে আমি গৌহর রিজভির সাথে কিছুটা তুলনা করতে পারি, কিন্তু আশরাফ ঘানিকে আসলে আমি শেখ হাসিনার সাথে তুলনা করতে পারি না। শেখ হাসিনা তো একটা মনস্টার এবং সাইকো না, একটা প্রি প্ল্যান্ড। সাইকো বলা থেকে আমি বিরত থাকতে বলি, কারণ পেনাল কোড অনুযায়ী সাইকো হলে তার শাস্তি হবে না, মানে মানসিক অসুস্থ তার শাস্তি হবে না, কিন্তু সে মানসিকভাবে অসুস্থ না, সে প্রি প্ল্যান্ড একটা মার্ডারার। তো ওই প্রি প্ল্যান মার্ডারের কারণে হয়তো আর কন্ডেমেশন গুলো আসে নাই ওয়েস্ট থেকে। ওয়েস্টের তো নিজের অনেক দায় আছে, আগের যে 3টা ভুয়া ইলেকশন। আচ্ছা আবিদ ভাই, ভালো একটা প্রশ্ন করি, অন্য সব বাদ দেন, আপনি ভোট দিয়েছেন কখনো বাংলাদেশে? আপনি ভোট দিয়েছেন ধ্রুবদা? হ্যাঁ, আমি মেয়র ইলেকশনে ভোট দিয়েছি। আচ্ছা আমি ভোট দিচ্ছি 18 ইলেকশনে।
না, আমি 14 সালের ইলেকশনও ভোট দিতে গেছি, 24-এর ইলেকশনে ভোট দিতে পারি নাই আর কি মনে হয়। আমি একবার ভোট দিতে গেছি 2014 সালে, সেবার আমি ভোট দিতে পারছি, ওটা ছিল মেয়র ইলেকশন। হুম আমি জোনায়েদ সাকি নামে ভদ্রলোককে ভোট দিয়ে আসছিলাম। হুম হুম। যদিও কাকে ভোট দিয়েছিল বলার কোনো মানে হয় না, কিন্তু 10 বছর হয়ে গেছে, আগে ভোট দিছি বলে এখন ভোট দিব এরকম ভাবার কোনো কারণ নেই। খুব আমি ভালো বুঝতে পারছি, মেয়র ইলেকশনে মানে আমাদের বাসা তো একই দিকে, আমিও একই লোককেই ভোট দিয়েছিলাম আর ওনাকে কি। তখন দেখতে ইমরান খানের মতন লাগতেছিল, সুন্দর লাগতেছিল অনেক, মনে হয়েছিল যে ওনাকে একটা ভোট দিয়ে আসি যাই। এরপর যেটা হলো সেটা হচ্ছে আমি 18 সাল ইলেকশনে ভোট দিতে গেছি। ভালো, আমি ভোট দিব, কারণ 14 ইলেকশন যখন হয় তখন হচ্ছে আমি এনআইডি পাইনি। আমি 14 ন্যাশনাল ইলেকশন আর মেয়র ইলেকশনের মাঝখানে এনআইডি পাইছি। 18 সালে ভোট দিতে গেছি, আমাকে বললো মিম আরাফাত মানাব, তুমি তো 2 ঘন্টা আগে ভোট দিয়ে গেছো। এখন এটা দেখেন, আচ্ছা, এটা 19 সাল, সরি 18 এটা ডিসেম্বর। 18তে, 18 হ্যাঁ ডিসেম্বর। 18তে আমি ভাই এরকম হয়েছে। ঘুম থেকে উঠছি 11টায়, আমি সকাল 9টার সময় ভোট দিয়ে আসিনি, বিশ্বাস করেন ভাই। হুম হুম তারা আমাকে জানালো আমার ভোট দেওয়া হয়ে গেছে, আমি নাকি ভোট দিয়ে আসছি। আমি ছোট ছিলাম, গ্যাঞ্জাম করি নাই। এটা হচ্ছে 18তে, না না না, এটা 18তে না, আমি 19-এ ভোট হয়েছে। 19-এ না, আমি বলি আপনাকে, একটু গ্যাঞ্জাম হচ্ছে। 14 ন্যাশনাল ইলেকশনে আমি এনআইডি পাইছি, 14 ইলেকশনে এই ঘটনা ঘটছে আমার সাথে। আচ্ছা, তো যে 5 জানুয়ারি নির্বাচন, তখন আমার সাথে এই ঘটনাটা ঘটে। 13 যে 14 5 জানুয়ারিতে আপনি ভোট দিয়া ফেলাইছেন। 18তে যেটা হয়েছে, 18 ডিসেম্বর মাসে ইলেকশন হয়েছে। হ্যাঁ মনে পড়ছে আমার। 25 ডিসেম্বর আমি ভোট দিব গেছি, তখন হচ্ছে মেশিন আসছে। মাহমুদুল হাসান সোহাগ নামে, আবিদ সরকার সোহাগের একজন কি বলে নাম জুড়ি আছে। মাহমুদুল হাসান সোহাগ হচ্ছে একজন বাংলাদেশের সবচেয়ে ভাইল মানুষগুলোর একটা, কারণ তিনি একই সাথে ধার্মিক, কিন্তু তিনি আবার একই সাথে আবার আওয়ামী লীগের একজন একনিষ্ঠ উপাসক। ফলে যেটা হয় যে এদের আসলে মানে এই মানুষগুলোকে আমি অনেক ভয় পাই, কারণ আমরা জানি যে লেবাসের কারণে প্রচুর লোক আওয়ামী লীগের শিকার হইতে হয়েছে। তো যারা লেবাস পরার পরও আওয়ামী লীগের হাত থেকে বেঁচে গেছে, ওরা কি পরিমাণ ভণ্ড হইতে পারে এটা তো আমরা বুঝি। কারণ মিজানুর রহমান আধারি কিন্তু টিকতে পারে নাই, বিদেশ চলে গেছে। তো সোহাগ সাহেব একটা জিনিস বানাইছিল, মেশিন, ভোটিং মেশিন। আমি ভোট দিব, আমাকে একজন লোক হাত ধরে বলে এইভাবে ভোট দিতে হয় বলে আমার আঙ্গুলটা নৌকার মধ্যে চাইপে দিল। আমি বললাম যে আচ্ছা, এটা তো মনে ট্রেনিং ছিল, ভোট দেই এখন, বলে আপনার তো ভোট দেওয়া শেষ। তারপর আমি একটু গ্যাঞ্জাম করার দুঃসাহস করি, তারপর আমাকে ধাক্কা টাক্কা দিয়ে বাই করে দেয়। মাইর খেয়ে নেই, কারণ আমার আব্বার ওখানে পরিচিত আছে মোটামুটি। তো এই যে আমরা যারা ভোট দিতে পারি নাই, আবিদ ভাই কেমন লাগতেছে চিন্তা করতে যে আমরা হয়তো অচিরে একটা ভোট দিব। হ্যাঁ দেখি কবে ভোট দেওয়া যায়। আচ্ছা, না, বলতে আমরা হবে না কাকে তাহলে ভোট এই আলাপটা এখানেই আজকে শেষ করি। আমরা হচ্ছে এটা হচ্ছে এই জুলাই রেভলিউশনের আমাদের পার্সোনাল আসলে এক্সপ্রেশন ছিল। আমরা হচ্ছে নেক্সট আলাপ করব হচ্ছে এই আমাদের নতুন সরকারের যে বিশাল সাংবিধানিক ঘোরপ্যাচের মধ্যে পড়ছে, আর উপদেষ্টাদের কি অবস্থা, তাদের আমরা চিনি কিনা, এগুলো নিয়ে আলাপ করবো তাইলে। হ্যাঁ, আমি আসলে হ্যাঁ মানে এখানে শেষ করে দিচ্ছি, জাস্ট ওইটাই আর কি, সাংবিধানিক সমস্যা বা সাংবিধানিক সুবিধা বা কেউ উত্তরণ ঘটে, উপদেষ্টাদের নিয়ে কথা, এবং ভবিষ্যৎ কি, বাংলাদেশের ফরেন পলিসি কিরকম ভাবে চেঞ্জ হবে, এগুলো নিয়ে আমি আলাপ করতে চাই, খুবই আগ্রহী। এবং আরো আগ্রহী যে হচ্ছে আসলে ইন্ডিয়ার সাথে কিরকম আমাদের সম্পর্ক হতে যাচ্ছে। এবং অনেক জায়গা থেকে দাবি আসছে এটা কালার রেভলিউশন, এবং আমরা কিন্তু নতুন অনেক শব্দ আসলে খুব প্রচলিত, বিপ্লব, প্রতি বিপ্লব, কালার রেভলিউশন, এগুলো নিয়ে সবকিছু নিয়ে আলাপ করতে চাই। জুডিশিয়াল কু, অনেকেই হ্যাঁ, নতুন। জুডিশিয়াল কু, ইয়েস, ওকে। কিন্তু আমার একটা কথা আছে যে এইসব শব্দের ভিড়ে যেন আমরা ভুলে না যাই যে 23 তারিখ যখন আমি ফাইনালি আবিদ ভাইয়ের সাথে ফোনে কথা বলতে পারছিলাম, হুম তখন আবিদ ভাইয়ের মুখ দিয়ে কোনো গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এখন যে হাসি খুশি আবিদ ভাইকে দেখতেছি আমরা, এই মানুষটা তখন এক্সিস্ট করে না, আজ থেকে 20 দিন আগে, 20 দিন আগে। এবং সে শুধু আমাকে বারবার বলছে যে লাশ, বুঝছো, অনেক লাশ, পাখির মতো গুলি করছে ওরা, জানো, পাখির মতো। হি প্রবাবলি সেই 50 বার জাস্ট পাখির মতো গুলি করছে ওরা। আমি জাস্ট মানুষকে অনুরোধ করবো যে আমরা যেন এই পাখির মতো গুলি খাওয়াটা ভুলে না যাই, এবং আমরা যে কোনো আর্ম রেজিস্ট্যান্স করি নাই, এই সত্যটা যেন আমরা ভুলে না যাই। নাহিদ বলছিল, উপদেষ্টা নাহিদ বলছিলেন একেবারে শেষে যে তোর প্রয়োজনে আমরা অস্ত্র তুলে নিব। সেই প্রয়োজনটা আসার দিনই হচ্ছে শেখ হাসিনা পালাই গেছে। তো আমরা কিন্তু একটা সিঙ্গেল, আমাদের কেউ কিন্তু কোনো গুলি করে নাই। আবিদ ভাই সম্ভবত কোনো অস্ত্র হাতে নেন নাই বা অস্ত্র হাতে দিয়ে দেখেন নাই, এটা কোনো যুদ্ধ ছিল না। এখানে কোনো এই পাশ থেকে কোনো একটা গুলি যায় নাই, আমাদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে মারা হয়েছে। আমি আবিদ ভাইয়ের মেটাফোরটাই চুরি করলাম, কারণ হয়তো এখন আমরা অনেক অ্যানালাইজ করতেছি বলে আমরা ভুলে যাচ্ছি যে আমাদেরকে বকরির মতন জবাই দেওয়া হয়েছে। ঢাকার রাস্তায়, মফস্বলের রাস্তায়, বিভাগীয় শহরের রাস্তায়, জেলা সদরের রাস্তায় আমরা নির্বিচারে মারা গেছি।
এই ফ্যাক্টটা যেন এইসব কালার রেভলিউশন, কাউন্টার রেভলিউশন, বিপ্লব, প্রতি বিপ্লব, উপদেষ্টা, এই যত রকমের আগডুম বাগডুম শব্দ, প্রধান বিচারপতি, জুডিশিয়াল কু, কারণ ওই মুহূর্তে প্রধান বিচারপতি কে কারো মনে নাই। ওই মুহূর্তটায় বাংলাদেশের মানুষ শুধুমাত্র অসহায়, এবং দুঃখের বিষয় কার সামনে অসহায়? তার আর্মির সামনে, তার পুলিশের সামনে, যার বেতন তার টাকায়, যার গুলি কেনা হয় তার টাকায়। যদি তার টাকাতে নাও হয়, যদি বাইরে থেকে টাকা আনাও হয়, তো বাংলাদেশের নাম ভাঙ্গাই আনা হয়েছে। মানে পুলিশ যে এখন পালায় আছে, পুলিশ যে বাইর হচ্ছে না, পুলিশ যে চাকরিতে জয়েন করে না, কেন জয়েন করে না এটা তো আমরা বুঝি, কারণ সে তো গুলি করছে আমাদেরকে, এটা যেন আমরা না ভুলি। এই রিকোয়েস্টটা করে শেষ করি।